স্টেজে প্রোগ্রাম চলছে। তিথি আর তার বেস্ট ফ্রেন্ড শহীদুল ইসলাম দুজনে ডান্স করছে। সেটা দেখে শুভ মাথা ঠিক রাখতে পারে না। স্টেজ থেকে নামার সাথে সাথে তিথিকে ঝাঁঝালো স্বরে বলে, এই, তুই ছেলেটার সাথে ড্যান্স করছিলিস কেন? আর ওটা কি ড্যান্স হচ্ছিল? ওটা একটা অশ্লীল নাচ। এই নাচ কেউ নাচে? ছি, তুই খুব বেড়ে গেছিস। তোকে কিছু বলা হয় না বলে তুই যা ইচ্ছে তাই করবি? শুভ কথা শেষ হওয়ার সাথে সাথে তিথি শুভর গালে সপাটে একটা চর বসিয়ে দেয় আর দাঁত কটমট করে বলে, আমি কি আপনার বাপের সম্পত্তি যে আপনি আমাকে শাসন করতে এসেছেন? আমি কি করব না করব, কার সাথে আমি ডান্স করব, ওগুলো আমার পার্সোনাল ব্যাপার। আমার ব্যক্তিগত ব্যাপারে আমি কাউকে বলি না। আমি নিজের বাপ মার কাছে কৈফিয়ত ফেরত দিই না। আর আপনি সেখানে কে? হ্যাঁ, আপনার সাহস কি করে হলো আমাকে চোখ রাঙিয়ে কথা বলার? তিথি যে সবার সামনে শুভকে চর মারবে সেটা কেউ ভাবতে পারেনি। শুভকে এলাকার সকলেই চেনে, বড়লোক বাবার ছেলে। আর শুভ রাগ সম্পর্কে সকলেই অবগত। স্টেজ বাইরে হলেও এখানে অনেক মানুষ উপস্থিত ছিল, সকলেই বিষয়টা দেখেছে। সেই মুহূর্তে শুভ কিছু বলতে যাবে কি তার আগেই আকাশ ওকে ইশারায় চুপ করতে বলে। শুভ আকাশের ইশারায় নিজেকে কন্ট্রোল করে, তারপর বলে, তোর ডানা গজিয়েছে তা কাটার ব্যবস্থা করা হচ্ছে। আর কিছুদিন মাত্র, তারপর তোর যা করব তুই তা কল্পনাও করতে পারবি না। শুভ কথায় তিথি রেগে যায় আর বলে, কি করবেন আপনি? আপনার কি ক্ষমতা আছে জানা আছে আমার। আপনি কিচ্ছু করতে পারবেন না। ঠিক আছে, কি করতে পারি আর না পারি সেটা কিছুদিন পর না হয় দেখতে পাবি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে আকাশকে জোর করে শুভ বাইকে চাপিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। তিথির বান্ধবী নীলা বলে, এই তিথি, যাওয়ার সময় শুভ ভাইয়া তোকে কি বলে গেল শুনেছিস? বলে গেল তো কি হবে? আমি কি ওকে ভয় পাই নাকি? আমি ওর খাই না পড়ি যে ওকে আমি ভয় পাবো? তিথির কথা শুনে নীলা বলল, তুই জানিস শুভ ভাইয়া খুব রাগী। ভাইয়া রে গেলে রুমের সব জিনিসপত্র ভেঙে ফেলে। এলাকার অনেকেই ওকে ভয় পায়। তো আমি তার জন্য কি করতে পারি? ওর রাগ ওর কাছে থাক, আমাকে না দেখালে চলবে। আকাশ শুভকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। শুভ তখনও রাগে পুষছে আর আকাশকে উদ্দেশ্য করে বলছে, তুই আমাকে ওখান থেকে নিয়ে এলি কেন? আজ ওই মেয়েটাকে আমি দেখে নিতাম। ওর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলছে। আমি ওই মেয়েকে ছাড়বো না। ওকে এমন শিক্ষা দেব যা ও সারা জীবন যেন মনে রাখে। তুই শান্ত হ, এরকম করিস না। তুই তোকে ভালোবাসিস, ভালোবাসার মানুষকে কেউ কষ্ট দেয়? তুই জানিস শরীফুল ছেলেটা ভালো নয়। ও কী রকম অসভ্যের মতো নাচছিল, ওর সাথে দেখেছিস? আমি সহ্য করতে পারছিলাম না। মনে হয়েছিল জাস্ট ওকে আমি খুন করে ফেলবো, তাতে জেল জরিমানা আমার যা হয় হবে। শেখ শুভ আজাদ আমাদের এই গল্পের নায়ক। সবাই তাকে শুভ বলে ডাকে। শুভ রাগী একটা ছেলে। শুভর রাগ সম্পর্কে এলাকার সকলেই কম বেশি অবগত। বাবা জাকির একজন নামকরা বিজনেসম্যান। শুভরা দুই ভাই। বড় ভাই সাইমন বাবার ব্যবসা দেখাশোনা করছে। সাইমনের বিয়ে হয়ে গেছে। শুভ্র এখন ২৬ বছর বয়স। পেশায় সে একজন স্টাফ ইঞ্জিনিয়ার। শুভদের পাড়ার একটা ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করছিল। তিথি ও তার ফ্রেন্ড শফিকুল সেই প্রোগ্রামে ডান্স করছিল। শুভ পছন্দ করে না তিথি কোনো ছেলের সাথে কথা বলুক। সে তিথিকে ছোট থেকেই পছন্দ করে, ওর প্রতি একটা ফিলিংস অনুভব করে। তিথি এখন ছোট, তাই শুভ অপেক্ষা করছে তিথির বড় হওয়ার। বয়সে শুভর থেকে তিথি ১০ বছরের ছোট। তিথি হলো আমাদের গল্পের নায়িকা। তার বয়স এখন ১৬ বছর। সে এখন এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে। তিথি ছটফটে ও সরল একটা মেয়ে, আর সেই সাথে সে ডান্স করতে ভালোবাসে। আশেপাশে কোনো আশেপাশে কোনো জায়গায় প্রোগ্রাম হলে সে ডান্স করে, যেটা শুভ পছন্দ করে না। তিথিরা এক ভাই এক বোন।
তিথির বাবা মনিরুল হাসান ফ্যাক্টরিতে কাজ করে। শুভদের চাচার বাড়িতে তিথিরা ভাড়া থাকে। আকাশ, আমি 1 সপ্তাহের জন্য কোম্পানির কাজে ব্যাঙ্গালোর যাচ্ছি, তুই কিন্তু ওকে দেখে রাখবি। শুভর কথা শুনে আকাশ হাসতে হাসতে বলল, ওকে বলতে কার কথা বলছিস? হুম হুম। ওকে বলতে তোর নানির কথা বলছি, ছাগল কোথাকার। তুই জানিস না ও বলতে এখানে কে? ও বুঝতে পেরেছি, ও বলতে এখানে তিতিরানের কথা বলছিস। ঠিক আছে ভাই, দেখে রাখবো তোর প্রেয়সীকে। ভালোবাসিস অথচ সেটা মুখে বলিস না, আর সবসময় ওকে শাসনে রাখিস। আমি বুঝতে পারি না এটা কীরকম ভালোবাসা। তুই এখন বাচ্চা ছেলে, বুঝবি না। বাচ্চা কি বলছিস? বিয়ে দিলে বাচ্চার বাপ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি তাই করতে হবে। আসলে শুভ তিথিকে খুব ভালোবাসে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। আকাশ শুভর বাল্যকালের বন্ধু। শুভ আকাশের সাথে কথাটা শেয়ার করেছে, তাই আকাশ সবটাই জানে। ও ট্রেনিংয়ের জন্য কোম্পানির কাজে ব্যাঙ্গালোরে যাচ্ছে। আকাশকে দায়িত্ব দিয়েছে ও যেন তিথিকে দেখে রাখে। শুভ সবসময় কাজে ব্যস্ত থাকার জন্য তিথির দিকে নজর দিতে পারে না, সেজন্য আকাশের উপর দায়িত্ব থাকে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। তিথি মাধ্যমিক পাশ করে খুব ভালোভাবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়। ওর বাবা ফ্যাক্টরিতে কাজ করার সময় সেখানে ইলেকট্রিক শক লাগে, আর ওর বাবা ঘটনাস্থলে মারা যায়। তিথিদের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। এই ঘটনাটার পর তিথি পুরো পাল্টে যায়। সেই সহজ সরল ছটফটে মেয়েটা অনেক বদলে যায়। প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। সেই সময় তিথির মামা পারভেজ রহমান আসে, আর তিথির মা রিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, রিনা, তোকে আর এখানে থাকতে হবে না, তুই বাচ্চাদের নিয়ে আমাদের বাড়িতে চল। ভাইয়া তুই কি বলছিস? তোদের ওখানে গেলে ভাবি তো আবার রাগ করবে। রাগ করবে তাতে কি হয়েছে? তোর এখন বিপদ, এই সময়ে আমার তোর পাশে থাকা দরকার। মনিরুল বেঁচে নেই, তুই কি করে সংসার চালাবি? তারপরে বাড়ি ভাড়া আছিস, তো কি করে চলবে? 2 ছেলে মেয়ের পড়াশোনা কোথায় থেকে চালাবি? ফ্যাক্টরি থেকে 2 লাখ টাকা দিয়েছে, ওই টাকাটাই একমাত্র আমাদের অবলম্বন। আর ওই ফ্যাক্টরিতে মেয়েদের কোনো কাজ হয় না, তাই ওরা আমাদেরকে কোনো কাজ দিতে পারলো না। রিনা বেগম কথা শুনে পারভেজ রহমান বলল, সেজন্য তো বলছি তোকে আর এখানে থাকতে হবে না, তুই তোর ছেলে মেয়েদের নিয়ে আমাদের সাথে চল। পারভেজ রহমানের কথা শুনে রিনি বেগম তার মেয়ে তিথিকে বলল, তিথি, তোর মামা আমাদের নিতে এসেছে, কি করবি? তাহলে কি আমরা তোর মামার বাড়ি চলে যাব? মায়ের কথা শুনে তিথি বলল, মা, ওখানে গিয়ে কি করব? ওখানে গেলে কাজ করতে হবে, আর এখানেও থাকলে কাজ করতে হবে। তার চেয়ে বরং আমি এখানে কিছু কাজের চেষ্টা করি। তুই কি কাজ করবি? এই তো সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলি, এই বিদ্যায় তোকে কে চাকরি দেবে? চেষ্টা তো করতে হবে, কিছু একটা জোগাড় করে ফেলবো আমরা, এখানেই থাকবো। তিথি যখন যেতে অস্বীকার করলো, পারভেজ তখন তিথিকে বোঝালো, তিথি, তুই বড় হয়েছিস, তোর মা অসহায় বিধবা, তোর ভাই ছোট, এখন সমাজ ব্যবস্থা ভালো নয়, কখন কি হয়ে যাবে, কেউ তোর নামে বদনাম করবে, তখন তোর পাশে কেউ থাকবে না। তুই তো আমাদের বাড়িতে থাকিস, তোকে নিরাপত্তা দিতে পারবো, আমি থাকবো, তোর নুনুল ভাইয়া থাকবে, তুই ওখান থেকে কোনো কাজের চেষ্টা করবি, এখানে আর তোদের থাকতে হবে না। কেউ না থাকলে সবাই সুযোগ খুঁজবে, এখন তোর বাবা মারা গেছে, সবাই সহানুভূতি দেখাচ্ছে, আর কিছুদিন যেতে দে, তারপরে মানুষের রূপ তুই দেখতে পারবি। ভাই পারভেজ রহমানের কথা শুনে রিনা বেগম বলল, দেখ তিথি, তোর মামা ঠিকই বলেছে, তুই বড় হয়েছিস, আমি একজন অসহায় বিধবা, তোর ভাই ছোট, এই অবস্থায় সবাই সুযোগ নেবে, তাই এখন আমরা থাকবো না, তোর ভাই বড় হোক, যদি সেরকম হয় আমরা আবার পরে চলে আসব। এদিকে মা অন্যদিকে মামা বোঝাতে থাকে তিথির কাছে কোনো কিছু উপায় না থেকে
এদিকে মা, অন্যদিকে মামা বোঝাতে থাকে। তিথির কাছে কোনো উপায় থাকে না। সে মামার সাথে মা ও ভাইকে নিয়ে মামার বাড়ি যায়। ওখানে মামার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হলো আর ছেলের চাকরির চেষ্টা চলছে। এর জন্য 2 লাখ টাকা দিতে হবে। আর সেই টাকাটা রিনা বেগমের কাছে ছিল, যেটা ওর স্বামীর মৃত্যুর পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ ওকে দিয়েছিল। বাপের বাড়িতে সবাই খুব ভালো ব্যবহার করছে। রিনা বেগমের সাথে ভাইয়ের বউ মামুনির বেগম কোনো দিনই ভালো ব্যবহার করতো না। ওদের সকলের এই পরিবর্তন রিনা বেগম বুঝতে পারে না। মনে করে স্বামী মারা গেছে, তাই হয়তো সহানুভূতি দেখাচ্ছে। কিন্তু খুব তাড়াতাড়ি তার ভুলটা ভেঙে গেল। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর পারভেজ রহমান রিনা বেগমের কাছে এলো আর বলল, রিনা, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ ভাইয়া বলো, কি জিজ্ঞাসা করবে? নুরুল আমার বড় ছেলে, ওর একটা চাকরি হয়ে গেছে, কিন্তু এর জন্য 2 লাখ টাকা দিতে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই, তাই আমি বলেছিলাম তুই যে টাকাটা কোম্পানি থেকে পেয়েছিস ওই টাকাটা এখন দে। না, নুরুল চাকরিতে ঢুকলে প্রত্যেক মাসে 30,000 টাকা করে মাইনে পাবে। 3-4 মাসের মধ্যে তোর টাকাটা আমি মিটিয়ে দেব। ভাইয়ের কথা শুনে রিনা বেগম বলল, দেখো ভাইয়া, ওই টাকাটা আমি তিতির বিয়ের জন্য রেখে দিয়েছি, আমি তোকে দিতে পারবো না। তিথির তো এখন বিয়ে হচ্ছে না, এখন তো দেরি আছে। ও যেমন কলেজে ভর্তি হয়েছে, পড়ছে পড়ুক। ওর যখন বিয়ে হবে তোর ওই 2 লাখ টাকাটা আমি 4 লাখ করে দেব। তবু প্লিজ তুই না বলিস না। ওই টাকাটা দিলে নুরুল চাকরিটা পেয়ে যাবে। রিনা বেগম তার মেয়ে তিথিকে কিছু না বলে টাকাটা তার ভাইয়ের হাতে তুলে দেয়। কিছুদিন পর থেকে শুরু হয় পারভেজ রহমান ও তার স্ত্রীর আসল রূপ। দেখতে দেখতে 5 মাস হয়ে যায়। নুরুল একটা চাকরি পায় ঠিকই, কিন্তু রিনা বেগমের টাকা ওরা আর ফেরত দেয় না। তিথি কলেজ ছাড়িয়ে দিয়ে সংসারে কাজ করে। একদিন তিথি তার মাকে বলে, মা, আমরা এখানে থাকবো না, আমাদের ভালো লাগছে না। এত কষ্টের মধ্যে এখানে থাকার চেয়ে ওখানে থাকা অনেক ভালো। আমি কিছু একটা কাজ করে নিব। আমাদের যে টাকাটা আছে এখন ওই টাকা থেকেই একটা ঘর ভাড়া নেব। আমি আর কলেজ যাব না। ভাই যেমন পড়াশোনা করবে, আমি কিছু কাজ করব। তারপর 2-1 মাসের মধ্যে দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার এক বান্ধবী নীলাকে ফোন করেছিলাম, ও বলছিল কল সেন্টারে একটা চাকরি আছে। আমি ভাবছি চাকরিটা করব। মেয়ের কথায় কি বলবে রিনা বেগম? তার কাছে কোনো টাকাই নেই। মা নীরব আছে দেখে তিথি মাকে বলল, মা তুমি কেন কিছু বলছো না? মা তুমি কেন কিছু বলছো না? আমাদের তো 2 লাখ টাকা আছে ব্যাংকে, তোমার অ্যাকাউন্টে, যেটা বাবার ফ্যাক্টরি থেকে বাবাকে দিয়েছিল। মেয়ে যখন বাবার কথা জিজ্ঞাসা করছে তখন রিনা বেগম কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, তোকে আমি একটা কথা বলবো বলাই হয়নি। তোর মামা ওই 2 লাখ টাকা আমার কাছ থেকে ধার নিয়েছে তোর নুরুল ভাইয়া চাকরির জন্য। আমি টাকাটা চাইছি, ওরা দিচ্ছে না। আজ থেকে কাল থেকে করছে, কিন্তু আমি কি করব বলতো এখন? মায়ের কথা শুনে তিথি রেগে যায় আর বলে, মা তুমি এত বোকা কেন? মেয়ের কথা শুনে রিনা বেগমের মাথা হেট করে থাকে। সে কি বলবে? সত্যি সে তো বোকা। তা না হলে তার জমানোর একমাত্র টাকাটা কেউ কখনো হাতছাড়া করে? তাছাড়া সে তো জানতো তার ভাই আর ভাইয়ের বউয়ের চরিত্র। সে কেন ভুল করলো? এত কিছু ঘটনা ঘটে গেল, আকাশ তুই কেন আমাকে বলিসনি? আমি তোকে বলেছিলাম প্রত্যেক মুহূর্তে আপডেট জানাবি। আমি তোর সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, কিন্তু করতে পারিনি। হঠাৎ আমার জবটা হয়ে যায় আর ট্রেনিংয়ের জন্য চেন্নাই চলে যায়। ওখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই ফোনে সমস্যা হচ্ছিল। কিন্তু তিথিকে তো খুঁজতে হবে। ও কোথায় আছে তুই কি কিছু জানিস? ওর বাবা মারা যাওয়ার 1 সপ্তাহ পর আমি চেন্নাই চলে যাই। আমি তারপর থেকে আর কিছু জানি না। তবে শুনেছি তিথি নাকি ওর মা আর ভাইয়ের সাথে ওর মামার বাড়ি গেছে। ওর মামার বাড়ি কোথায়? আমি তো সেটা জানি না।
তোকে দায়িত্ব দিলাম, তুই তাও পালন করতে পারলি না। তুই আবার মুখে বড় বড় কথা বলিস যে আমি তো বেস্ট ফ্রেন্ড, তুই আমার এই বন্ধু। তুই তো জানিস আমি তিথিকে কতটা ভালোবাসি। তোর উচিত ছিল আমাকে সব কিছু জানানো, তুই সেটাও জানালি না। ওর বাবা যখন মারা গিয়েছিল তুই তো সাথে সাথে আমাকে জানাতে পারতিস। তুই তো চেন্নাই তার 1 সপ্তাহ পরে গেছিস, ওই 1 সপ্তাহে নিশ্চয়ই তুই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতিস। ওই সময় আমি মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। হঠাৎ মায়ের শরীর খারাপ হয়। মাকে নিয়ে এত বিজি ছিলাম যে তখন আমার মনে ছিল না। তারপর মা সুস্থ হতে আমি চেন্নাই চলে যাই, আর ওখানে এত বিজি হয়ে গিয়েছিলাম তোর সাথে কন্ট্যাক্ট করা হয়নি। যা হবার হয়েছে, একমাত্র উপায় আছে, সেটা হলো তিথির বান্ধবী নীলার সাথে দেখা করার। নীলা তিথির ব্যাপারে সব জানে। তুই চল, এক্ষুনি নীলাদের বাড়ি যাব। শুভ তার কোম্পানির কাজের জন্য মালয়েশিয়া গিয়েছিল। ও আকাশকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আকাশ শুভকে জানাতে পারেনি। তারপর আকাশ চেন্নাই চলে যায়, ওখান থেকে যোগাযোগ করা হয়নি। আজ 4 মাস পর দুই বন্ধুর আবার দেখা হয়েছে। তিথির বিষয়ে শুনে খুব কষ্ট হয়, তাকে খুব দেখতে ইচ্ছা করে, কিন্তু কি করবে, আর কোনো উপায় না পেয়ে ওরা তিথির বান্ধবীর নীলার কাছে যায়। আকাশ ও শুভকে একসাথে দেখে নীলা বলে, ভাইয়া, আপনারা এখানে কাকে চাই? তোমার কাছে একটা কথা জানার জন্য ছিল, সেটা হলো তোমার বান্ধবী তিথি ও এখন কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ, কেন বলতে পারবো না। ওর বাবা মারা যাওয়ার পর ওরা মামার বাড়ি চলে যায় কিছুদিন আগে। তিথি কান্নাকাটি করেছিল। তিথি কান্নাকাটি করছিল, এই কথাটা শুনে শুভর বুকের ভিতরটা মোচড় দিয়ে দেয়। সে নীলাকে বলে, কেন কান্নাকাটি করছিল? তিথি বলেছিল ওর বাবা যখন মারা গিয়েছিল কারখানা থেকে ওদেরকে 2 লাখ টাকা দিয়েছিলেন। ওর মামা তার ছেলের চাকরির জন্য ওর মায়ের কাছ থেকে টাকাটা নিয়েছিল, আর বলেছিল 3 মাসের মধ্যেই দিয়ে দেবে, কিন্তু টাকাটা এখনো দিচ্ছে না। তার উপর ওদের উপর অত্যাচার করছে, প্রচুর কাজ করাচ্ছে। তিথি কলেজ ছেড়ে দিয়েছে, আর পড়াশোনাও করে না। নীলার মুখ থেকে তিথি সম্বন্ধে এইসব কথা শুনে শুভর মাথা ঠিক থাকে না। সে নীলাকে বলে, তুমি জানো নীলা তিথির মামার বাড়ি কোথায়? জঙ্গিপুর, মুর্শিদাবাদ জেলা। তিথির ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার দিয়ে কি করবেন? ওর ফোনে পয়সা নেই, ইনকামিং বন্ধ করে দিয়েছে। ওর পাশের বাড়ির একটা মামার ফোন থেকে ফোন করেছিল। ঠিক আছে, তিথির ওর মামার ফোন নাম্বারটা দুটোই আমাকে দাও, আমার দরকার আছে। তারপর নীলার কাছ থেকে দুটো ফোন নাম্বার নিয়ে আকাশ আর শুভ চলে যায়। কিন্তু বাড়িতে এসে শুভ জানতে পারে তার বাবার ব্রেন স্ট্রোক করেছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কোম্পানি অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল, সেই চিন্তার ওর বাবা নিতে পারছিল না। বাবা, আমি মৃত্যুকে ছাড়া বাঁচবো না। ওকে যদি আমি না পাই তাহলে এ জীবন রাখবো না। যেভাবেই হোক বাবা, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমি তো গিয়েছিলাম ওদের বাড়িতে, ওরা বলছে ওর ভাইয়ের আগে বিয়ে দেবের, তার জন্য একটা মেয়ের ব্যবস্থা করে দিতে হবে। কিছুদিন আগে ওর ভাইয়ের বউ মারা যায়, তার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদেরকে নাকি মিতু দেখাশোনা করে। মিতুর বিয়ে হয়ে গেলে সে বাচ্চাগুলোকে কে দেখাশোনা করবে? আগে ভাইয়ের ব্যবস্থা হবে, তারপর ওরা মিতুকে আমাদের বাড়িতে বউ করে পাঠাবে। তুমি একটা মেয়ে জোগাড় করে দাও না। কোথাও মেয়ে পাবো বলো? তারপর বউ নেই, দুটো বাচ্চা, এরকম লক্ষ্যে কোনো মেয়ে বিয়ে করবে? আমাদের বাড়িতে তিথি আছে তো, তুমি তিথির জন্য মিতুর ভাইয়ের বিয়ের সম্বন্ধ করো। ছেলের কথা শুনে রেগে যায়। পারভেজ রহমান আর ছেলেকে উদ্দেশ্য করে বলে, তুই কি সব উল্টাপাল্টা বলছিস? এরকম ছেলের জন্য এরকম সুন্দরী বাগ্নে আমি বিয়ে দেব না। পারভেজ রহমানের কথা শুনে তার স্ত্রী মামুনি বেগম বলে, তুমি বেশি কথা বলবে না, তোমার ছেলে ঠিক কথাই বলেছে। তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা করো, আর আমার বৌমাকে এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো।
1 মাসের মধ্যে তোমাকে ব্যবস্থা করতে হবে। মা ও ছেলে মিলে পারভেজ রহমানকে চাপ দেয়। কোনো উপায় না পেয়ে তার বোন রিনা বেগমকে সব কথা খুলে বলে। পারভেজ রহমানের মুখ থেকে সব কথা শুনে রিনা বেগম বলে, ভাইয়া তুই কি সব বলছিস? আমার মেয়ে তিথি ওইরকম তো ছেলের সাথে বিয়ে দেব? ছি ভাইয়া, তুই এরকম স্বার্থপর আমি ভাবতেই পারিনি। তিথি যদি তোর মেয়ে হতো তুই কথাটা বলতে পারতিস। তোমার ভাইয়া ঠিক কথাই বলেছে, 1 পয়সা নেই মুখে আবার বড় বড় কথা। মেয়ে সুন্দর হলেই হবে? বাপের তো টাকা থাকতে হবে। তোমার আছে কি? চাল নেই, চুলো নেই, নিধিরাম সর্দার। তুমি আর একটা কথা বলবে না। সামনে শুক্রবার দিন তিথির বিয়ে হবে। বড় বড় কথা না বলে মেয়ের বিয়ের আয়োজনে লেগে পড়ো। মামনির মুখ থেকে নিজের বিয়ের কথা শুনে তিথি কান্নায় ভেঙে পড়ে। তার কিছু করার নেই। তিথি কাঁদতে কাঁদতে নীলাকে ফোন করে আর বলে, নীলা, আমি মনে হয় বাঁচবো না রে। তিথির মুখ থেকে এই কথা শুনে নীলার কষ্ট হয়। সে বলে, কেন এই কথা বলছিস? কি হয়েছে আমাকে বল। আর তুই কাঁদছিস কেন? জানিস, আমার মামা দুই ছেলের বাবার সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি ভাবতে পারিনি শেষ পর্যন্ত আমার কপালে এটা ছিল। কিছুদিন আগে ওই ভদ্রলোকের বউ মারা গেছে। তার ছোট ছোট দুটো বাচ্চা আছে। তাকে আমাকে বিয়ে করতে হবে, যাই হোক। আর আমি কাঁদবো না, যা ভাগ্যে আছে এবার সেটাকে মেনে নিব। সত্যি। আর কান্নাকাটি করিস না দিদি, সব ঠিক হয়ে যাবে। তোর কপালে ভালো বর আছে রে। তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আজ বাদ কাল বিয়ে, কোন রাজপুত্র আসবে আমাকে নিয়ে যাবে? কথাটা বললে তিথি ফোনটা কেটে দেয়। নীলার সাথে শুভকে ফোন করে আর বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। কি করবো, একটু অফিসে আছি। যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলবো। অনুমতি নেওয়ার কি আছে? তুমি বলো কি বলবে। ভাইয়া, আপনি বলেছিলেন তিথিদের বাড়িতে যাবেন, আপনি গিয়েছিলেন ওখানে? না না, হঠাৎ করে আমার বাবা শরীর খারাপ হয় আর আমার যাওয়া হয়নি। তবে যাব খুব তাড়াতাড়ি। কেন বলো তো এই কথা জিজ্ঞাসা করছো? কি বলবো ভাইয়া, একটা খারাপ খবর আছে। নীলার কথা শুনে শুভ জিজ্ঞেস করে, খারাপ খবর? কি খারাপ খবর? তিথির বিয়ে ঠিক হয়ে গেছে 2 সন্তানের বাবার সাথে। কিছুদিন আগে বউ মারা গেছে। বাচ্চাদের দেখাশোনার জন্য সে পুনরায় দ্বিতীয়বার বিয়ে করতে চাইছে। তিথি খুব কান্নাকাটি করে, আমায় ফোন করেছিল, তাই বিষয়টা আপনাকে জানালাম। এখন আমি রাখছি। এদিকে বিয়ের সব আয়োজন ঠিক হয়ে গেছে। বর চলে এসেছে। ঠিক সেই সময় শুভ আর আকাশ সেখানে উপস্থিত হয় আর সকলকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েকে কেউ বিয়ে করবে না। এই মেয়ের সাথে দীর্ঘ 3 বছর আমার প্রেমের সম্পর্ক। এই মেয়ে একটা চরিত্রহীন মেয়ে। আমার সাথে কয়েকবার হোটেলে রাত কাটিয়েছে। আমার বাচ্চা এসেছিল, সেটা নষ্ট করে দিয়েছে। ও একটা নষ্ট চরিত্রের মেয়ে। তাই আপনারা এই মেয়েকে ঘরে নিয়ে যাবেন না। কথাটা শুনে বিয়ে বাড়িতে উপস্থিত সকলে চমকে যায়। রিনা বেগম শুভকে উদ্দেশ্য করে বলে, বাবা, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? তিথির সাথে তোমার কবে সম্পর্ক হলো? আর হোটেলে রাত কাটানো, বাচ্চা নষ্ট, এসব কি কথা? আন্টি, এগুলো হয়েছে আর তার প্রমাণ আছে। তিথির সাথে আমার অনেক দিনের রিলেশন। কথাটা বলে শুভ তার পকেট থেকে মোবাইল বের করে তিথির সাথে তার অন্তরঙ্গ কিছু এডিট করা ছবি দেখায়। অন্য একটা মেয়ের মুখে তিথির ছবি বসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সকলে সেটা বিশ্বাস করে আর তারা খুব রেগে যায় আর বলে এই চরিত্রের মেয়েকে তারা ঘরে তুলবে না। এই ধরনের মেয়েরা কোনোদিনই বাচ্চাদের দেখাশোনা করতে পারবে না। রিনা বেগম কান্নায় ভেঙে পড়ে। তিথি চুপচাপ বসে থাকে। তখন মামনি বেগম বলে, এই মেয়েকে আমরা ঘরে রাখবো না। এই মেয়ে যেন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যায়। তখন শুভ বিয়েতে উপস্থিত রিনা বেগমকে বলে, আন্টি, আপনার যদি অনুমতি থাকে তাহলে এই মেয়েকে আমি বিয়ে করছি। কারণ সম্পর্কটা হয়েছে আমার সাথে, তাই এই বিপদে আমি ওকে উদ্ধার করব। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আমি এই মেয়েটাকে সবার সামনে কবুল বলে আমার ঘরে তুলব। রিনা বেগম জানে শুভর ফ্যামিলি খুব একটা ভালো নয়,
তারা বড়লোক ঠিকই, কিন্তু তাদের মন মানসিকতা ভালো নয়, বিশেষ করে তার মা ও বড় ভাবি। কিন্তু কোনো উপায় থাকে না রিনা বেগমের কাছে। তার মেয়ের একটা আশ্রয়ের দরকার। একে বিয়ে ভেঙে গেছে, তার মেয়ের চরিত্র হরণ করা হয়েছে। যদি এই বাড়িতে থাকে তাহলে এই বাড়ির লোক তাকে সবসময় অপমান করবে। তাই আল্লাহর কাছে দোয়া চাইলেন আর মনে মনে বললেন, আমি জানি না আমার মেয়ের কপালে কি আছে। আল্লাহ, তুমি শুধু আমার মেয়েটাকে দেখবে, আর আমি কিছু জানি না। এই বিয়েতে রিনা বেগম একবারও তিথির মত নিল না। কাজীর উপস্থিতিতে সকলের সামনে শুভ তিথির বিয়ে হয়ে গেল। তারপর বিদায়ের সময় রিনা বেগম খুব কান্নাকাটি করল, কিন্তু তিথির চোখে কোনো জল ছিল না। সব কিছু দেখে শুনে সে কাঁদতে ভুলে গেছে। যা কিছু হচ্ছে সবটাই মেনে নিচ্ছে। গাড়িতে ওঠার সময় শুভ শুধু তিথির কানে কানে ফিসফিস করে বলল, অনেক কষ্ট দিয়েছো আমায়, অনেক অপমান করেছো আমায়। এবার তার শোধ আমি তুলব। তুমি তার জন্য তৈরি থেকো। বাড়িতে শুভর পাশে তিথিকে দেখে বাড়ির সকল সদস্য একটু অবাক হয়ে যায়। শুভর মা মনিকা বেগম ছুটে এসে তিথির চুলের মুঠি ধরে তিথিকে বলে, তোর কি করে সাহস হলো আমার ছেলেকে বিয়ে করার? দূর হয়ে যা আমার বাড়ি থেকে। তুই তো আমার ছেলের গালে চড় মেরেছিলি, আবার তুই তাকে বিয়ে করেছিস? নষ্টা মেয়ে ছেলে কোথাকার। তখন পাশ থেকে ছুটে আসে শুভর দাদি, অর্থাৎ মনিকা বেগমের শাশুড়ি শাহানারা বেগম। সে তার বৌমাকে বলে, কি করছো কি তুমি? যতই হোক ও তোমার ছেলের বউ। তোমার ছেলে যখন ওকে বিয়ে করেছে, তুমি কি করে ওকে অপমান করতে পারো? ওকে অপমান করতে হবে না। দোষ ওর একার নয়, তোমার ছেলেরও আছে। লোকে বলবে এখন থেকে বউয়ের ওপর অত্যাচার শুরু করে দিয়েছো। ওসব ভুলে যাও, ওকে বরণ করে ঘরে তোলো। শাশুড়ির কথা রেগে যায় মনিকা বেগম আর বলে, ওকে বরণ করতে আমার বয়ে গেছে। ও আমার ছেলেকে চড় মেরেছে, ভিখিরির মেয়ে। ওই মেয়েকে আমি কখনোই বৌমা বলে মেনে নেব না। আর আমার বাড়িতে এই মেয়ের জায়গা নেই। মনিকা বেগমের কথায় পাশে দাঁড়িয়ে থাকা শুভ বলে, মা, তুমি এত বোকা কেন? বাবার সেবা করার জন্য একটা আয়ার দরকার। রিয়া তো আর আসতে পারবে না। তুমি সেদিন বলছিলে রিয়া যদি না পারে কম পয়সায় একজন আয়া রেখে দিতে, তাই বিনা পয়সায় আয়া এসে গেছে। এবার থেকে এই বাবাকে দেখাশোনা করবে আর বাড়ি যাবতীয় কাজ করবে। কিছুদিন আগে শুভর বাবার ব্রেন স্ট্রোক হয়, সে কোমায় চলে যায়। তাই তাকে দেখাশোনার জন্য একজন আয়ার দরকার ছিল। শুভ অনেক কষ্টে আয়া সেন্টারের সাথে যোগাযোগ করে রিয়া নামে একটা আয়াকে রেখে দিয়েছে। কিন্তু রিয়ার অন্য কাজ থাকায় সে আসতে পারবে না বলেছে। একই ব্যবসায় অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। চৈতালি বেগম সংসারের টাকা দিতে চায় না। রোগীর সেবা সবার পক্ষে করা সম্ভব নয়। তাই শুভর কথা বুঝতে পেরে মনিকা বেগম হাসলো আর বলল, তুই ঠিকই বলেছিস, আমার তো মনে ছিল না। যাকগে, যা হয়েছে ভালোই হয়েছে। আজকে থেকে বিনা পয়সায় কাজের লোক পাওয়া গেল। এইভাবে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি পোশাক পাল্টে নাও আর এই শাড়িটা পরো। এই শাড়িটা আমাদের কাজের মেয়ে পরে। আর ও ঘরের শুভর বাবা আছে, ওকে ওষুধ খাওয়াতে হবে। রিয়া, কাজ থেকে সব বুঝে নাও। তিথি কি বলবে? সে তার শাশুড়ির কথা মতো শাড়ি পাল্টে শ্বশুরের রুমে গেল। রিয়ার কাছ থেকে সব কিছু বুঝে নিল। মা, শুভ যে এত বড় একটা কাণ্ড ঘটালো, আমাদের জানানোর প্রয়োজন মনে করলো না? আমি জানি না কি যে শুভ বিয়ে করতে যাচ্ছে। আমাকে বলল মা একটা কাজ আছে, ফিরতে দেরি হবে। আমি মনে করেছিলাম হয়তো অফিসের কাজে চাপ আছে। কি করে বুঝবো যে ছেলে আমার বিয়ে করতে গেছে? মা, মেয়েটা কোথায়? চৈতালি বেগমের কথা বুঝতে না পেরে মনিকা বেগম বলে, মেয়েটা বলতে ঠিক বুঝলাম না, কার কথা বলছো? আপনাদের নতুন বউ। কি করবে শুভ, বল? বাবার দেখাশোনার জন্য একটা আয়া দরকার। তুমি মেয়েটাকে রেখে দাও। শুভ তোমার শ্বশুরের দেখাশোনার জন্য মেয়েটাকে রেখে দিয়েছে। ও এখন তোমার শ্বশুরের রুমেই আছে। দরকার নেই ওকে।
বাবা দেখাশোনা করতে হবে না, পয়সা দিয়ে আয়া রেখে দেব। ওই মেয়েকেই বাড়ি থেকে তাড়াতে হবে। শাশুড়ি বউ যখন আলোচনা করছিল ঠিক তখন শুভ সেখানে আসে আর বলে, ভাবি, তুমি এত রাগ করছো কেন? ও যেমন আছে থাক না। বাবা দেখাশোনা করছে, বাড়ির কাজ করছে, পরিচয় দিতে হবে না যে ও এ বাড়ির বউ? তুমি তাহলে মেয়েটাকে বিয়ে করলে কেন? তুমি তো জানো আমার বোন সুপ্তিও তোমায় কত ভালোবাসে। ওর সামনের মাসে এখানে আসছে। বাবা বলছিল তোমাদের দুজনের বিয়ে দেবে। সে পরে হবে। এখন আমি তো আমার বন্ধুর সাথে ঘুরতে গিয়েছিলাম ওদের গ্রামে, আর ওখানে গিয়ে দেখি বিয়ে বাড়ি, আর সেখানে কান্নাকাটি চলছে। আমরা কাছে গিয়ে দেখলাম মেয়েটার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছিল না ছেলেপক্ষ। কী সব সমস্যা ছিল। মেয়েটা আমার পরিচিত ছিল। ওর মা খুব কান্নাকাটি করছিল। আমি যেতেই আমাকে চিনতে পারে ওর মা, আর আমার হাত দুটো ধরে বলে, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। তাই আমি ভাবলাম বিয়েটা করি। এই মেয়েটার উপর আগে থেকে আমার রাগ ছিল, আমি প্রতিশোধ নিতে বিয়ে করেছি। কিছুদিনের মধ্যে আমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেব। তিথির কি সমস্যা ছিল যে ছেলেপক্ষ বিয়ে করতে চাইছিল না? বাবা নেই, তারপর পরের আশ্রয় আছে, সেজন্য বোধহয় ওদের আপত্তি আছে। আচ্ছা ঠিক আছে, ও এখন থাক তাহলে আমাদের বাড়িতে, পরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। মেয়েটাকে আমাদের ছাদের চিলেকোঠা ঘরে রাখার ব্যবস্থা করুন। ওর বাবা সেবা করবে আর ওখানে থাকবে। কোনোভাবেই যেন ওর পরিচয় সামনে না আসে। না না, ওর পরিচয় দেয়া হবে না। তখন রুমের বাইরে এসে শাহানারা বেগম বলে, তোমরা এসব কিছু মেয়েটার সাথে করতে পারবে না। শুভ বিয়ে করেছে ও শুভর বউ। এ বাড়িতে চৈতালি যেমন অধিকার আছে, তিথির অধিকারও আছে। দাদি, আপনি উল্টাপাল্টা কথা একদম বলবেন না। জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আপনি শুনতে পেলেন না? এই মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। জাহানারা বেগম জানে চৈতালি বড় লোকের মেয়ে, তার বাবার অনেক টাকা, আবার উকিল। সে পারে না এমন কোনো কাজ নেই। তাই শাহানারা বেগম আর কিছু বলল না। তার বয়স হয়েছে, তার উপরে তার ছেলে অসুস্থ, এমনিতেই শরীর ভালো নয়। তাই সে চুপ হয়ে সেখান থেকে চলে গেল। এদিকে সারাদিন সেবা করে রাতের বেলা তিথি চিলেকোঠায় ঘরে শুতে যায়। তিথি খুব ভয় পায়। সে আজ পর্যন্ত একা থাকেনি। যখন বাবা ছিল, বাবা মা একটা রুমে থাকতো আর তিথি ভাইয়ের সাথে আলাদা রুমে থাকতো। বাবা মারা যাওয়ার পর মামার বাড়িতে দুই ভাই বোন নিয়ে তার মা থাকতো, তাই কখনো তার ভয় লাগতো না। আজকে একা ছাদের ছোট্ট চিলেকোঠার ঘরে শুয়ে থাকতে তার খুব ভয় লাগছে। সেই সাথে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। সে কি দোষ করেছিল? কেন আল্লাহ তাকে এত কষ্ট দিচ্ছে? কাকে বলবে তার দুঃখের কথা? তাই নীরবে সে চোখের জল ফেলাতে থাকে। তিথির এই চোখের জল, এই কষ্ট কেউ না বুঝলেও একটা মানুষ বুঝতে পারছে। ওই বড় লোকের বেটি, বাড়িতে কটা কাজের লোক আছে যে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? শুভর বাবাকে খাওয়াতে হবে না? কে করবে এগুলো? অনেক রাত পর্যন্ত তিথি ঘুমোতে পারেনি। একে অপরিচিত জায়গা, তার উপর ছাদের এই ঘর, তাই ভোরের দিকে সে একটু ঘুমিয়ে পড়েছিল। উঠতে দেরি হচ্ছে বলে তার শাশুড়ি মনিকা বেগম চিৎকার করে কথাগুলো বলছে আর দরজায় টোকা মারছে। তিথির মনিকা বেগমের চিৎকারে ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরে বুঝতে পারে না সে কি কোথায় আছে। তারপর সব বুঝতে পেরে সে তাড়াতাড়ি দরজা খুলে দেয়। তাকে দেখে পাশে দাঁড়িয়ে থাকা চৈতালি বেগম তিথির গালে সাপাটে একটা চড় মারে আর বলে, বাড়িতে কয়টা কাজের লোক আছে যে তুই এখনো ঘুমোচ্ছিস? বাপকে তো খেয়ে বসে আছিস যে তোর বাপ কাজের লোক পাঠাবে। আছিস তো পরের আশ্রয়, তাও তো মনে হয় খেতে পড়তে দেয় না। সরি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে আমি এক্ষুনি আসছি। মা ও ভাবি চিৎকারে শুভর ঘুম ভেঙে যায়। সে তাড়াতাড়ি করে ছাদে উঠে মা ও ভাবিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার আগে যা হবার হয়ে গিয়েছে। তিথি নিচে নেমে আসার সময় শুভর সাথে চোখাচোখি হয়। তিথি চোখ নাবিয়ে নিয়ে শুভর পাশ দিয়ে সে তার শ্বশুরের ঘরে চলে যায়।
মা ও ভাবির এই আচরণে শুভ খুব বিরক্ত হয়। সে ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি সকালবেলা কেন ওকে মারলে? কালকে রাতে জার্নি ছিল তাই হয়তো ঘুমিয়ে পড়েছিল, উঠতে দেরি হয়ে গেছে। কথাটা ভালোভাবে বললে তো পারতে। দাউরের কথা শুনে হাসিতে ফেটে পড়ে চৈতালি বেগম। হাততালি দিতে দিতে বলে, বা বাড়ির কাজের মেয়ের ওপর তোমার দরদ যে উতলে পড়ছে। শুনেছি মায়ের মুখ থেকে এই মেয়ে তোমার গালে একদিন চর মেরেছিল, আর আজকে ওর হয়ে কথা বলতে লজ্জা করে না তোমার? ভাবের মুখ থেকে এ কথা শুনে শুভর মনে পড়ে যায় অতীতে ঘটা সেই সব ঘটনার কথা, যার জন্য তিথির উপর প্রতিশোধ নিতে এসে বিয়ে করেছে। কিছুক্ষণের জন্য তিথির উপর রাগ কমে গিয়েছিল, কিন্তু ভাবের কথা শুনে আবার রাগ বেড়ে যায়। সে বলে, আমি কিছু ভুলে যাইনি ভাবি। আমি এই মেয়েটাকে তিল তিল করে মারবো। আমায় অনেক কষ্ট দিয়েছে, আমাকে সবার সামনে অপমান করেছে। তুমি কি ভেবেছো আমি ভুলে গেছি? আমি ভুলে যাইনি। আমি যখন মেয়েটাকে দেখি তখন অতীতের সব কথা আমার মনে পড়ে যায়, আর আমি প্রতিশোধ নিতে ওই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, তাই ওকে আমি বিয়ে করেছি। ও কখনো আমার স্ত্রীর অধিকার পাবে না, বাড়ির কখনো বউ হতে পারবে না। ও সারা জীবন দাসী বৃদ্ধি করবে। তোমরা যেটা করেছো ওর সাথে সেটা ঠিকই করেছো। রুমে এসে শুভর খুব কষ্ট হয়। সে কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপর রাগ কমানোর জন্য একটার পর একটা সিগারেট খেতে থাকে। তার রাগ কিছুতেই কমছে না। তারপর সে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেয়, তারপর কিছুটা শান্ত হয়। কিন্তু খাবার টেবিলে তিথিকে দেখে চৈতালির কথাগুলো তার আবার মনে পড়ে যায়। শুভ খাবারটা মুখে দেয়, গরম তরকারিটা তিথির দিকে ছুঁড়ে মারে, আর আগে দাঁত কটমট করে বলতে থাকে, এই তুই এটা কেমন রান্না করেছিস? না আছে ঝাল, না আছে নুন, মুখে দেওয়া যাচ্ছে না। দাওয়ারকে উত্তেজিত করার জন্য চৈতালি বেগম বলল, মুখে বললে হবে না, গালে কয়েকটা চড় লাগিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। শুভ খেয়ে দেখেছে, রান্না খুব একটা খারাপ হয়নি। তবুও ভাবির মন রাখার জন্য আর মায়ের কাছে ভালো সাজার জন্য আর নিজের রাগ কমানোর জন্য সে তিথির সাথে এরকম ব্যবহার করলো। অফিসে গিয়েও শুভ ঠিক কাজে মন দিতে পারলো না। তার কিছু ভালো লাগছে না। কিছুক্ষণ অফিসে থাকার পর সে মনটাকে শান্ত করার জন্য পার্কে চলে যায়। কিছুক্ষণ নীল আকাশের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, তিথি আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো নেই, কিন্তু কি করব, তোমার সে অপমান আমার রাগ আরও বাড়িয়ে দেয়। বাড়ির লোকে তোমাকে মেনে না নেওয়া, সব কিছু মিলিয়ে আমি এখন বিভ্রান্ত। জানি না এর শেষ কোথায়। আমি তোমাকে হারাতে চাই না। অনেক সাধনা করে আমি তোমাকে পেয়েছি। সেই প্রথম দেখা, সেই চঞ্চল কিশোরীর প্রেমে আমি তো অনেক আগেই পড়ে গেছি। আমি তোমায় খুব ভালোবাসি তিথি। খুব তাড়াতাড়ি কিছু একটা সিদ্ধান্ত আমায় নিতে হবে। আপু, শুভকে দেখছি না যে, ও কোথায় গেছে? অফিস শেষে ওদের একটা কোম্পানির মিটিং আছে, আসতে দেরি হবে বলেছে। তুই কাল সকালে ওর সাথে দেখা করবি। আপু, এই মেয়েটা কে রে? তোর শ্বশুরের রুমে তখন দেখলাম। আমাদের বাড়ির কাজের মেয়ে। বাবার শরীরটা খারাপ তো, তাই দেখাশোনার জন্য ওকে গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। ও 24 ঘন্টা এখানে থাকবে, বাবাকে দেখাশোনা করবে আর সংসারের কাজ করবে। আপু, মেয়েটাকে দেখতে কিন্তু খুব সুন্দর। কি মায়াবী মুখটা, মুখটার মধ্যে একটা মায়া লুকিয়ে আছে। কি গো মেয়ে, তোমার নাম কি? শক্তির কথায় তিথি কি বলবে বুঝতে পারল না। সে তখন চৈতালি বেগমের দিকে তাকিয়ে দেখল। চৈতালি বেগম তিথিকে বলল, বোবা নাকি তুই? কথা বলতে পারিস না? আমার বোন কি বলছে তুই উত্তর দিতে পারছিস না? দেখবি মারবো টেনে এক চর, তখন দেখবি মুখ দিয়ে তোতা পাখির মতো কথা বেরোবে। চৈতালি বেগমের ধমকে তিথি আমতা আমতা করে বলে, আমার নাম তিথি। বাহ, খুব সুন্দর নাম তো। তা বাড়িতে কে কে আছে তোমার? তিথি কিছু বলবে কি, তার আগেই চৈতালি বেগম বলল, কে আর থাকবে, ছোটবেলার বাবাকে খেয়ে বসে আছে। ভাই ও মাকে নিয়ে মামাদের সংসারে ছিল। তারপর দাদি আমাদের বাড়ির কাজ করার জন্য এখানে নিয়ে এসেছে। আর সেই সময় বাবার শরীর খারাপ ছিল, আর একটা লোকের খুব দরকার ছিল, তাই মা ওকে রেখে দিয়েছে।
সুপ্তি ও চৈতালি বেগম যখন কথা বলছে তখন শাহানারা বেগম তিথি উদ্দেশ্য করে বলল, তিথি, আমার রুমে পানি নেই, তুমি পানি দিয়ে যাবে তো, রাতে বড্ড কাশি হয়। পানি একটু খেলে কাশি কমে। কালকে রুমে পানি ছিল না, আবার এখানে আনতে আসার সময় টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। বয়স হচ্ছে তো, চোখে ভালো দেখতে পাই না। শাহানারা বেগমের কথা শুনে তিথি বলল, দাদি দাদি আপনি রুমে যান, আমি আপনার জন্য পানি নিয়ে যাচ্ছি। তিথির কথা শুনে দাদি বলল, তাড়াতাড়ি আসবি, আমার পাটা একটু টিপে দিবি, খুব যন্ত্রণা হচ্ছে, তা না হলে ঘুম আসবে না। হ্যাঁ দাদি, এবার আপনি ঠিক রাস্তায় হাঁটছেন। কাজের মেয়ের জন্য আপনার দরদ একটু বেশিই ছিল, এবার যেটা করছেন সেটাই আসল। তোমাদের কাছ থেকে ট্রেনিং নিচ্ছি, তাই একটু ট্রাই করছিলাম। কথাটা বলে শাহানারা বেগম চলে যায়। কিছুক্ষণ পর গরম তেল করে নিয়ে রুমে ঢুকে তারপর শাহানারা বেগমকে উদ্দেশ্য করে তিথি বলে, দাদি আপনি শুয়ে পড়ুন, আপনার পায়ে তেল গরম করে ম্যাসাজ করে দিচ্ছি। তোকে কিছু করতে হবে না, তুই আমার পাশে একটু বস, তোর সাথে আমার একটু কথা আছে। দাদি কি বলবে তিথি কিছু ভেবে পেল না। সে দাদির দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। সেটা দেখে শাহানারা বেগম বলল, ভয় নেই, তোকে আমি কিছু বলবো না, শুধু একটা কথাই, শুভ ছেলেটা খারাপ নয়, তোর সেই অপমানটা ভুলতে পারে না, তাই হয়তো তোর সাথে এরকম খারাপ ব্যবহার করে। তুই জানিস, তুই চিলে কোঠার ছাদে শুয়ে থাকিস, শুভ প্রতিদিন ছাদে পায়চারি করে। ও জানে তুই একা থাকতে পারিস না, তোর ভয় লাগে। অনেক রাত হয়ে গেলে ভোরের দিকে তবে নিচে নেমে আসে। ও নিচের বিছানায় ঘুমায় না, তুই কষ্ট করে থাকিস বলে ও মেঝেতে শুয়ে থাকে। আমার মনে হচ্ছে ও তোকে খুবই ভালোবাসে। তুই একটু ধৈর্য ধরে থাক, একটা সময় দেখবি ওই তোকে স্বীকৃতি দিবে, তোকে নিজের করে নিবে। তাই ধৈর্য হারাবি না, আল্লাহ তোকে অনেক ধৈর্য ধরতে দেবে। একটা কথা, তোর দাদু আমাকে পছন্দ করতো না। আমার শ্বশুর আমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিল। আমার রং কালো, সেই জন্য আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না, ননদরা দেখতে পারতো না, সেই জন্য তোর দাদু আমার থেকে মুখ ফিরিয়ে রাখতো। আমি খুব ধৈর্য ধরেছিলাম। একটা সময় তোর দাদুর টাইফয়েড হয়েছিল, আমি সারা রাত জেগে তার সেবা করেছিলাম। তারপর কি হলো জানি না, আস্তে আস্তে তোর দাদু আমার মায়ায় পড়ে গেল। একদিন ও আমাকে আপন করে নিল। মা ও বোনদের বলল, আমি দেখেছি তোমরা শুধু ওকে মিথ্যাবাদী বলার জন্য সুযোগ খুঁজো, কিন্তু ও কাজটা ভালোই করে। এগুলো তো তোমাদের স্বভাব। ছেলের পরিবর্তন দেখে আমার শাশুড়ি ননদেরা আর কেউ মুখ খুলে না। আমার শ্বশুর সেদিন খুব খুশি হয়েছিল, বলল, যাকগে, আমার ছেলে এতদিন পর প্রতিবাদ করতে শিখেছে। তাই বলছি, আল্লাহ তোকে অনেক পরীক্ষা নেবে, তুই সব পরীক্ষায় উত্তীর্ণ হবি। আর একটা কথা বলি, চৈতালি বোন ও সুপ্তি ও শুভকে ভালোবাসে, কিন্তু কোনোভাবে তুই শুভকে ওর সাথে মেলামেশা করতে দিবি না। ও গায়ে পড়া একটা মেয়ে, তুই তোর অধিকার ছাড়বি না। এই অধিকারের জন্য তুই ছল বল কৌশল সব অবলম্বন করবি। নিজের স্বামীকে যেভাবেই হোক হাতে রাখার চেষ্টা করবি। ও তোর চিনিস, সবার আগে তোর অধিকার আছে। ও মুখ ফিরিয়ে নিলে তুই ওর থেকে মুখ ফিরিয়ে নিবি না। দাদির কথাগুলো এতক্ষণ মন দিয়ে শুনল তিথি, তারপর বলল, কিন্তু দাদি, ও তো আমাকে পছন্দ করে না, ও আমার কাছে থাকে না, আমার সাথে কথা বলে না, আমি কি করে ওকে খুশি করব? তোকে বললাম না, ও অনেক রাত পর্যন্ত সাথে থাকে। তুই একদিন পিছন থেকে ওকে জড়িয়ে ধরবি। ওটা তোর স্বামী, তোর অধিকার আছে, ভয় পাবি না। মেরে তো ফেলবে না, চেষ্টা তো করতে দোষ কি? ও যদি কিছু বলে তুই বলবি আমার অধিকার আছে, তাই আমি কাজ করছি। যদি
আমাকে মারার ইচ্ছা হয় তাহলে আমাকে মেরে ফেলুন। ও শুধু কি করে তুই দেখবি। আমি যে তোকে বলেছি সেটা কথাটা বলবি না। আমি একদিন রাতে বাহিরে উঠেছিলাম, তখন ছাদ থেকে নেমে আসছে। আমি জিজ্ঞাসা করেছিলাম এত রাতে ছাদে কেন? ও বলল ভালো লাগছিল না, তাই উপরে গিয়েছিলাম। ও ছটফট করে তোকে কাছে পাওয়ার জন্য। তাই বলছি, আর একটু ধৈর্য ধর লক্ষ্মী বোন আমার। দাদির কথা মতো তিথি ঘরে চুপ করে শুয়ে থাকে। ও বুঝতে পারে ছাদের মধ্যে কেউ পায়চারি করতেছে। ও আস্তে আস্তে দরজাটা খোলে। ভাগ্যটা ভালো ছিল, ঠিক একটা বিড়াল সেই সময় সামনে দাঁড়িয়ে থাকে। তিথি মাগো বলে শুভকে জড়িয়ে ধরে আর ভয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচাও, ও আমাকে মারতে আসছে। আমি মরতে চাই না। আমি আমার স্বামীর সাথে সারা জীবন থাকতে চাই। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শুভ দেখতে পায় তিথি কাঁপছে। শুভ তিথিকে জড়িয়ে ধরে আর বলে, ভয় পাবে না, আমি তো আছি। ওটা একটা বিড়াল, ও তোমার কিছু করতে পারবে না। তুমি শান্ত হও, তোমার কিচ্ছু হবে না। আমি যতক্ষণ তোমার সাথে থাকবো তোমার কিছু করতে পারবে না। কথাটা বলে শুভ তিথিকে কোলে তুলে নেয়, তারপর রুমে গিয়ে শুইয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে তিথিকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বুঝে তিথি শুভর আদর অনুভব করে। কিছুক্ষণ পর তিথির চোখে ঘুম নেমে আসে। তিথি ঘুমিয়ে পড়লে শুভ তিথির কপালে স্নেহের চুম্বন দেয় আর আবেগী কণ্ঠে বলে, তিথি, আমি তোমায় খুব ভালোবাসি। সেদিন সেই ভুলটা কেন করলে বলো? তাহলে তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। আমরা 5টা দম্পতির মতো সুখী হতাম। কিন্তু কি করব, তোমার সেই ব্যবহার আমি যে ভুলতে পারি না। তুমি আমার মনে আঘাত করেছো, তাই তো তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। তুমি জানো না তিথি, তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই। তোমার সাথে ভাবি মা যেরকম ব্যবহার করে আমার ভালো লাগে না। তোমার জায়গা আমার বুকে এই চিলেকোঠার ঘরে নয়। তুমি এখানে থাকো, আমার কষ্ট হয় না। তুমি আমার নেশা তিথি, তোমাকে আমি অনেক ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। কথাটা বলে শুভ চলে যেতে চাইলে তিথির হাতটা ধরে থাকে। হয়তো ঘুমের ঘোরেই হাতটা ধরেছিল শুভ। তিথির কপালে আবার একটা চুম্বন দিয়ে অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে চলে যায়। কি গো শুভ, তোমায় তো দেখতেই পাচ্ছি না। কদিন ধরে ব্যস্ত ছিলাম, তা তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কেমনি ভালো থাকি বলো। চলো, সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, খাবে চলো। তুমি এখন যাও, আমি এখন ল্যাপটপে কাজ করছি, কিছুক্ষণ পরে যাচ্ছি। আজকে মিটিং আছে, এই কাজটা আমাকে করতে হবে। কাজটা পরে করবে, এখন তোমাকে আমার সাথে ব্রেকফাস্ট করতে হবে। আর আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসবে, তোমার সাথে একটু শপিংয়ে যাব। কিছুটা জোর করে শুক্তি শুভকে নিয়ে আসে। খাবার টেবিলে তিথি সকলের জন্য খাবার পরিবেশন করছে। শুক্তি শুভর গা ঘেঁষে বসেছিল। সেটা দেখে তিথির খুব রাগ ধরে, কিন্তু করার কিছুই ছিল না। শুভ খুব অস্বস্তি বোধ করছিল। শুক্তি এমনিতেই গায়ে পড়া মেয়ে, শুভ পছন্দ করে না, কিন্তু কি করবে, এই মুহূর্তে তো কিছু বলা যাবে না। শুভ আর চোখে দেখছিল তিথির মুখের দিকে। তিথির বিরক্তি লাগলেও নর্মালভাবে খাবার পরিবেশন করছিল। কিছুক্ষণ পর শুভর খাওয়া হয়ে গেলে শুভ আসছি বলে উঠে পড়ে আর শুক্তি সবার সামনে শুভকে জড়িয়ে ধরে গালে কিস করে। খুব তাড়াতাড়ি চলে আসবে, আজকে বিকেলে আমরা বেরোবো। এই ঘটনা শুভ খুব বিরক্ত হয়, কিন্তু চৈতালি বেগম হাসিতে ফেটে পড়ে আর হাসতে হাসতে বলে, সুপ্তি বেডরুমে গোপন দৃশ্য কিভাবে খাবার টেবিলে দেখায়। তোর দুলাভাই এখানে আসে, তাতে অন্তত সম্মানটা দে। চৈতালি বেগমের কথা শুনে তার স্বামী সাইমন বলে, দুলাভাইকে সম্মান দিতে হবে না, তোমার বাবার টাকা আছে বলে তোমরা তো মানুষের মাথার উপর দিয়ে হাঁটো। সাইমনের কথা শুনেই চৈতালি বেগম রেগে যায় আর বলে, এই তুমি কাজের মেয়ের সামনে আমাকে অপমান করবে না। তোমার কি ক্ষমতা আছে শুনি? আমার বাবা না থাকলে আজকে তোমাদের ব্যবসা থাকতো? কোম্পানির ক্ষতি হয়েছে চিন্তা করে তোমার বাবা বিছানায় নিল, আবার বাবার টাকা দিয়ে সাহায্য করলো, আমার বাবা টাকা দিয়ে সাহায্য করলো,
তাই নতুন করে ব্যবসা শুরু করলে। শুভ একজন ইঞ্জিনিয়ার, ওর কারোর সাহায্যর দরকার পড়ে না। আর তুমি কি করেছো? তুমি তো কিছুই করতে পারোনি। আমার বাবাই তো তোমাকে সাহায্য করলো, তা না হলে এতদিন পথে পথে ভিক্ষা করে বেড়াতে। তার আবার বড় বড় কথা। ভাবির কথা শুনে শুভ তাড়াতাড়ি রেডি হয়ে সেখান থেকে বেরিয়ে গেল। শাহানারা বেগম থাকতে না পেরে চৈতালিকে উদ্দেশ্য করে বলল, তুমি তো জানতে তোমার স্বামীর ক্ষমতা নেই, তাহলে তুমি আমার নাতিকে বিয়ে করলে কেন? আমাদের বাড়ির থেকে তো তোমাদের কাছে যায়নি, তোমরাই এসেছিলে। তখন ব্যবসা ভালো চলছিল, তাই তো আমার বাবা এসেছিল। আমার বাবা কি জানতো যে তার মেয়ের জামাইয়ের কোনো ক্ষমতা নেই যে ব্যবসাটাকে দাঁড় করানোর? আমার নাতির ক্ষমতা নেই তোমার তো ছিল, তুমি কেন ব্যবস্থা নিলে না? বাবার কাছ থেকে টাকা না নিয়ে লোন করতে পারতে, পরে আবার ব্যবসা ঠিক হয়ে গেলে শোধ করে দিতে। তুমি তোমার বাবার কাছ থেকে কেঁদে টাকা নিলে, আবার ব্যবসাটাও ওই জায়গায় নিজের নাম লিখে নিলে, তাহলে ফায়দা তুমি তো ভালোই লুটছো। আর মানুষের দশা আজ যে রাজা, কাল সে ভিখারি, আবার কাল যে ভিখারে পশু সে রাজা। উথাল পাথাল তো মানুষের জীবনে লেগেই থাকবে। তা বলে বিপদে সাহায্য করেছে বলে কথা শোনাতে হবে? তোমার বাবা মা বুঝি তোমাকে এই শিক্ষা দিয়েছে? দাদি কথা শুনে চৈতালি বেগম রেগে যায়। সে কিছু বলতে যাবে কি তার আগে সাইমন বলে, তিথি, আমার জামাটা ইস্ত্রি করে দিয়েছো? হ্যাঁ ভাইয়া, আমি সব কিছু গুছিয়ে আপনার রুমে রেখে এসেছি। ঠিক আছে দাদি, আজকে তোমার জন্য চকলেট নিয়ে আসবো। তুমি যখন ঘুমাবে মুখের ভেতর দিয়ে ঘুমাবে, তোমার রাতের বেলা ঘুম ভালো হবে। কথাটা বলে সাইমন খাবার টেবিল থেকে উঠে পড়ে। সারাদিন খাটাখাটনির পর রাতে তিথি নিজের রুমে আসে। তার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে নীলার ফোন। তিথি ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম নীলা, কেমন আছিস? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তুই কি করছিস? কি আর করব, ওই নিজের রুমে শুয়ে আছি। হ্যাঁ শুভ ভাইয়া কোথায়? এখনো অফিস থেকে আসেনি? হ্যাঁ, অফিস থেকে এসে গেছে। ও মনে হয় নিজের রুমে আছে। নিজের রুমে আছে মানে? তোরা একসাথে থাকিস না? নীলার কথায় তিথি কি বলবে কিছু ভেবে পেল না। সে বলল, থাকবো না কেন, একই রুমে থাকি, তবে আজকে আমি দাদির রুমে আছি। দাদির শরীরটা একটু খারাপ, দাদি ঘুমাবে, আমি দাদির পাশে শুয়ে আছি। দাদির পাশে শুয়ে আছিস মানে? তোর বর অপেক্ষা করছে, সে একা আছে, আর তুই দাদির পাশে শুয়ে আছিস? দাদি তো ঘুমিয়ে পড়েছে, তুই ভাইয়ার রুমে চলে যা। আজকে ভালো লাগছে না দাদি, শরীরটা ভালো নেই দাদি। আজকে আমাকে ও রুমে থাকতে বলেছে। বুড়িটা তো বদমাশ হয়েছে, নাতিকে ফেলে নাত বউকে নিয়ে শুয়ে আছে। নাতের কষ্ট হচ্ছে না বুঝি? বউ ছেড়ে কোনো বেটা ছেলে থাকতে পারে? দাদিকে সেটা জানে না? তুই চুপ কর, উল্টোপাল্টা কথা বলিস না। এখন বল, তুই কি জন্য ফোন করেছিস? এই কথাটা ফোন করেছি, আমার মনে হচ্ছে বিয়ে হবে। কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। আমার ফটো দেখে ছেলের বাড়ির লোক পছন্দ হয়েছে। শুধু ছেলে দেখে নাই, কালকে আসবে। যদি ছেলের পছন্দ হয়ে যায়, সামনের মাসে আমার বিয়ে হয়ে যাবে। আমিও সংসারী হয়ে যাব রে, তোর মতো। নীলার কথা বলার ধরন দেখে তিথি হাসতে থাকে আর বলে, তাই খুব ভালো, বিয়েতে দাওয়াত পাচ্ছি নিশ্চয়ই। সে আবার বলতে, তোকে ভাইয়াকে সবার আগে নিমন্ত্রণ করব। তিথি যখন হাসতে হাসতে কথা বলছে তখন শুভ তিথিকে বলে, এত রাতে কার সাথে দাঁত কেলিয়ে কথা বলছো? শুভর এই কথায় তিথি ফোনটা হাত থেকে পড়ে যায়। ওপাশ থেকে নীলা হ্যালো হ্যালো বলতে থাকে। শুভ ফোনটা রিসিভ করে আর নীলা বলে, কি হলো তিথি, উত্তর দিচ্ছিস না কেন? আমি তিথি নই, আমি শুভ। অনেক রাত হয়েছে তাই তোমার বান্ধবী ঘুমিয়ে পড়তে বললাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তিথিকে দাদির রুম থেকে আপনার রুমে নিয়ে যান। বরকে ছেড়ে কেউ কখনো শুতে পারে? তিথি মেয়েটা খুব বোকা, বলেছে দাদির শরীর খারাপ বলে আজকে নাকি দাদির রুমে থাকবে। ও বলি যাই বলুক,
আপনি তিথিকে নিজের কাছে নিয়ে যান। নীলা যখন কথাগুলো বলছিল, শুভ আর চোখে তিথির দিকে তাকাচ্ছিল। তিথি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। শুভ বলল, হ্যাঁ, তোমার বান্ধবীকে আমি আনতে এসেছি। আজ অনেক রাত হয়ে গেছে, তোমার বান্ধবী এবার ঘুমাবে, পরে কথা বলবে, কেমন? ফোনটা কেটে দিয়ে শুভ তিথিকে বলে, ওই, তুই দাদির রুমে শুয়ে আছিস, এই কথাটা তোর বান্ধবীকে বলতে গেছিস কেন? বিশ্বাস করুন আমি সেভাবে কিছু বলিনি। চুপ, একদম চুপ। তুই কি আমাদের সম্পর্কের কথা তোর বান্ধবীকে বলেছিস? তোর বান্ধবী যে আমাকে এই কথাগুলো বলল। তিথি কোনো উত্তর দিচ্ছে না দেখে শুভ তার হাতটা ধরলো। হাতটাকে মুচকে দিতে তিথি আ বলে চিৎকার করে উঠল। শুভ তিথির চোখে জল দেখে হাতটা ছেড়ে দিল আর কড়া ধমক দিয়ে বলল, একদম চোখের জল ফেলবি না। তোর চোখের জল যদি আমি দেখি, তোর গলা টিপে আমি তোকে মেরে ফেলবো। আমাদের সম্পর্কের কথা যদি বাড়ির বাইরে কাউকে বলেছিস, তোর আমি কি করি শুধু দেখবি। কথাটা বলে শুভ তিথির হাতটা ছেড়ে দিয়ে রুম থেকে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে শুভ তার হাতটাকে দেয়ালে আঘাত করে আর বলে, আমি তো তোমাকে ভালোবাসি তিথি, তাহলে কেন আমি তোমায় কষ্ট দেই? আমি নিজেই বুঝতে পারি না তোমাকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই তিথি। সারা রাত শুভ ঘুমায়নি। সকালবেলা সুপ্তি গিয়ে শুভকে ডাকে আর বলে, এইসব উঠো, সকাল হয়ে গেছে। আর কি করছো তুমি? রাতের বেলা কত সিগারেট খেয়েছো? এত সিগারেট ছড়িয়ে রেখেছো রুমে? ঘুম ঘুম চোখে শুভ সুপ্তিকে বলে, অফিসে কাজ করছিলাম ল্যাপটপে, সেজন্য দেরি হয়ে গেছে। তুমি চলো, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবে, আমি খাবার টেবিলে ওয়েট করছি। আর তোমার হাতে কি হয়েছে? হাতটা তো ফুলে গেছে। কিছু হয়নি, একটু লেগে গিয়েছিল। শুভ খাবার টেবিলে গেলে সুপ্তি শুভর গা ঘেঁষে বসে। সেটা তিথি আর চোখে খেয়াল করে। তিথিকে উদ্দেশ্য করে সুপ্তি বলে, এই মেয়ে, তোকে এখানে খাবার পরিবেশন করতে হবে না। তুই তাড়াতাড়ি যা, শুভ রুমটা একটু গুছিয়ে দিবি। সারা রুমে অগোছালো হয়ে পড়ে আছে। তিথি কিছু না বলে সে শুভ রুমে পরিষ্কার করতে চলে যায়। তিথি দেখে সারা রুমে সিগারেটের টুকরো করে আছে। তিথি কিছুক্ষণ ভাবে কোথা থেকে শুভ তিথি কিছুক্ষণ ভেবে কোথা থেকে শুরু করবে। তারপর আস্তে আস্তে সে বিছানা পরিষ্কার করে, তারপরে রুমটা পরিষ্কার করতে থাকে। তিথি যখন কাজ করছিল আঁচলটা কোমরে গুজে নেয়। শুভ রুমে ঢুকে দেখে তিথি টুলের উপর দাঁড়িয়ে রুমের ঝুল পরিষ্কার করছে। তার পেটের অংশটা সবটাই বেরিয়ে আছে। শুভর মনে একটা গোপন ইচ্ছা হয়। সে তখন পিছন থেকে তিথিকে জড়িয়ে ধরে। তিথি আচমকা ভয় পেয়ে পড়ে যেতে চাইলে শুভ কোলে তুলে নেয়, বিছানায় শুয়ে দিয়ে তিথির উপরে উঠে বসে। তিথির কপালে ঠোঁটে কিস করতে থাকে। ঠিক সেই সময় সুপ্তি রুমে ঢুকে ওদেরকে এই অবস্থায় দেখে। সুপ্তি তিথির গালে সপাটে চড় মারে। তিথি শুভর উপরে পড়ে যায়। সুপ্তি বলে, শয়তান মেয়ে, ছেলের কাজের লোক হয়ে বাড়ির মালকিনের সাথে প্রেম করছিস? লজ্জা করে না তোর? আজ তোকে তো আমি মেরেই ফেলবো। শুভ তখন বলে, সুপ্তি, ওকে মারতে হবে না, ওর কোনো দোষ নেই। আসলে আমার মিস্টেক হয়ে গেছে। ও টুলের উপর উঠে ঝুল ঝাড়ছিল, টুলটা পড়ে গেলে আমি এসে ওকে ধরে ফেলি আর আচমকা দুজনের বিছানার উপর গিয়ে পড়ি। এতে ওর কোনো দোষ নেই। তুমি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ফালতু মেয়ের জন্য আর সময় নষ্ট করো না। আর তুমি বললে কেন আমার রুম গোছানোর জন্য? আমি ওকে আমার রুমে ঢুকতে দেই না। শুধু তোমার জন্যই ও আজকে রুমে এসেছে। দোষটা তোমার। চলো এখন এখান থেকে। ওর মুখ দেখতে হবে না, নইলে আবার আমাদের দেরি হয়ে যাবে। শুভ আর শক্তি চলে যায়। তিথি চোখে জল মুছে রুম পরিষ্কার করে নিচে আসে, আবার শ্বশুরের সেবা করে। রাতের বেলায় তিথি নিজের রুমে শুয়েছিল। তারপর তিথির ঘুমটা ভেঙে যায়। সে পিটি পিটি তাকিয়ে দেখে কেউ যেন তার কাটা ঠোঁটে মলম লাগিয়ে দিচ্ছে। ও সামনে বসে থাকা শুভকে দেখে বলে, আপনি এখানে? এই মলমটা লাগালে ব্যথা কমে যাবে। আর দেখি হাতটা কেমন আছে, বরফ দিয়েছিলে? তিথি কোনো কথা বলে না। শুভ তখন রেগে যায় আর বলে, এই মেয়ে, তুমি কথা বলতে পারো না? আমি কি বলছি তুমি শুনতে পাওনি? না, বরফ
দেয়নি। কেন দাওনি? আমি তো বলেছিলাম বরফ দিতে, হাতটা এখনো ফুলে আছে। যখন মেরেছিলেন তখন মনে ছিল না? বেশ করেছি, মেরেছি, 1000বার মারবো। আমি মারবো আবার, আমি যে মলম দেব। আর কত শাস্তি আমাকে দেবেন? আমি যে অন্যায় করেছিলাম তার শাস্তি কি এখনো শেষ হয়নি? না, হয়নি, এখনো বাকি আছে। আপনার সাথে সুপ্তি ম্যাডামের কবে বিয়ে হবে? কে বলল সুপ্তিকে বিয়ে করব? আপনার ভাবি বলছিল সামনের মাসে নাকি আপনাদের রেজিস্ট্রি হবে, তারপর ওনার বাবা মা কানাডা থেকে ফিরলে আপনাদের বিয়ে হবে। ভালোই হয়েছে। আমাকে আপনি মুক্তি দিন। আমি সহ্য করতে পারছি না। আপনি সুপ্তি ম্যাডামকে বিয়ে করে সুখী হন আর আমাকে ছেড়ে দিন। তিথির কথা শুনে শুভ হাসে আর বলে, আমি মুক্তি দিলে তুমি কোথায় যাবে? তোমার মামার বাড়ি ওখানে। ওখানে তোমার নামে যা বদনাম করা হয়েছে, আমার তো মনে হয় না ওরা কেউ তোমাকে ঘরে তুলবে। তুমি তাহলে কোথায় যাবে? গলায় দড়ি দিয়ে মরবো, ওটা তো কেউ আটকে রাখতে পারবে না। তিথির কথা শুনে শুভ বলে, এই শোনো, আমার হাত থেকে তোর মুক্তি নেই। সারা জীবন তোকে আমার কাছেই থাকতে হবে। আর মরে যাওয়ার কথা তুই ভুলে যা। এই কথাগুলো ভুলেও তুই মনে আনবি না। কথাটা বলে শুভ তিথির গালে চড় মারবে কি? তিথির মুখের দিকে তাকিয়ে তার ছলছল চোখ দেখে শুভ হাত নামিয়ে নেয়। তারপর সেই রাগে সেখান থেকে চলে যায়। রুমে এসে দেখে আকাশ ফোন করেছে। শুভ ফোন রিসিভ করলে আকাশ বলে, কিরে দোস্ত, কেমন আছিস? অত দাঁত কেলাচ্ছিস কেন? কি হয়েছে বল। আমি শুধু ভাবছি এটা হলো কি করে। আকাশের কথা বুঝতে না পেরে শুভ বলে, অত ভনিতা না করে কি হয়েছে বল। জানিস আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর মেয়েটাকে জানিস? তা তুই না বললে জানবো কি করে? নীলা, তিথির বান্ধবী। তাই? খুব ভালো। তা কি করে সম্ভব হলো? কদিন ধরে বিয়ের কথাবার্তা বলছে। বাড়ির লোক সবাই দেখছে মেয়েটার ফটো। আজকে শুধু আমি দেখতে গিয়েছিলাম, সামনে নীলাকে দেখে আমার মাথা ঘুরে গেছে। তারপর কি আর করবো, পছন্দ হয়েছে বলে এসেছি। সামনের সপ্তাহে বিয়ে হবে। সেদিনও বলছিলাম আমাদের দু বন্ধুর কপালে দু বান্ধবী জুটেছে। নীলা খুব ভালো মেয়ে, আশা করি তুই সুখী হবি। কেন রে, তিথিকে বিয়ে করে তুই কি সুখী নয়? কি বলবো, ভালো তো ওকে আমি নিজের থেকেও বেশি বাসি। আসলে কিছুতেই সেদিনের ঘটনাটা ভুলতে পারি না, সেজন্য ওকে আমি কষ্ট দেই। আমার বাড়ির লোকে খুব কষ্ট দেয় রে। এমনকি ভাবির বোন এসেছে, সেও আজকে খুব মেরেছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি অক্ষম স্বামী, নিজের স্ত্রীকে নিরাপত্তা দিতে পারছি না, ওকে রক্ষা করতে পারছি না। আমি কাপুরুষ, বুঝলি? শুভর মুখ থেকে এসব কথাবার্তা শুনে আকাশ বলে, ছি শুভ, আমি ভাবতেই পারিনি তুই তিথির সাথে এরকম ব্যবহার করবি। তিথি যেটা করেছে সেটা ঠিক ছিল না। তখন তিথির বয়স কম ছিল, মাথার উপর বাবা ছিল, সেজন্য হয়তো বুঝতে পারেনি, তাই করে ফেলেছে। কিন্তু তুই আজকে কি করেছিস বল? তুই তোকে ভালোবাসিস, দিনের পর দিন ওকে এভাবে কষ্ট দিচ্ছিস। তোর ভালো লাগছে? তুই সবদিকে সব বলে দে, বাড়ির লোককে নিষেধ করে দে, আর তুই তিথিকে নিজে রুমে নিয়ে চলে যায়। ওকে ভালোবাস, ওর ভালোবাসা দরকার। মামার বাড়িতে অভালে পড়েছিল, একে তো দুটো সন্তানের বাবার সাথে বিয়ে হচ্ছিল, তুই কি করলি? সেখানে গিয়ে ওর নামে বদনাম করলি, তারপর তিথিকে বিয়ে করলি, তারপর আবার তুই ওকে কষ্ট দিচ্ছিস। আমি বুঝতে পারছি না তোর এই পাগলামো। যাই হোক, সামনে আমাদের বিয়ে, তুই অবশ্যই তিথিকে নিয়ে আসবি। নীলা নিশ্চয়ই নিমন্ত্রণ করবে, তাই আগে থেকে আমার নিমন্ত্রণ হয়ে গেল। আর সময় মতো কার্ড পাঠিয়ে দেব। ভালো থাকবি, এখন ডাকছি। আকাশ ফোন কেটে দেয়। শুভ সারা রাত চিন্তা করতে থাকে। কালকেই বাড়ির সকলকে বলে দেবে যে ও তিথিকে ভালোবাসে। এই মেয়ে, তোকে সেই দিন আমি কি বললাম? তিথি চৈতালি বেগমের কথা ঠিক বুঝতে পারলাম না। সে চৈতালি বেগমকে বলল, আমি ঠিক বুঝলাম না ম্যাডাম, আপনি কি বলছেন? বাবা, কোন জিনিসপত্র এখানে নিয়ে আসবি? বাবার কোনো জিনিসপত্র এখানে নিয়ে আসবি না। বাবার রুমে সবসময় পরিষ্কার করে রাখবি। বাবার রুম থেকে গন্ধ আসছে, তুই তাড়াতাড়ি যা, পরিষ্কার কর। চৈতালি ম্যাডামের কথা বুঝতে পেরে তিথি বলল, আমি এক্ষুনি যাচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। কবে থেকে বুড়ো বিছানায় পড়ে আছে, মরার নাম নিচ্ছে না। পাশে বসে থাকা মনিকা বেগম তখন বলে,
চৈতালি, এভাবে কথা বলো না, মানুষটা অসুস্থ, ও তোমার শ্বশুর, ওর সম্পর্কে এরকম মন্তব্য করো না। বিছানায় পড়ে আছে, বেঁচে থেকে কি করবে? এখনও যে আল্লাহ কেন নিচ্ছে না আমি বুঝতে পারছি না। একে তো কোম্পানিটাকে দেউলিয়া করে দিয়েছে, ভাগ্য ভালো আমার বাবার টাকা ছিল তাই পয়সা দিয়ে সাহায্য করলো, তবে কোম্পানিটা দাঁড়ালো। তা না হলে কি করেছে ওই বুড়ো? ওসব শেষ করে দিয়েছে, মরে যাবেই ভালো। এসব কি কথা বলছো চৈতালি? পাশে বসে থাকা তখন সাইমন বলে, মা তুমি চুপ করো, নিজের রুমে যাও। তোমার প্রেশার বাড়া থাকে, বেশি চিন্তা করো না। মনিকা বেগম কিছু না বলে বড় ছেলের নির্দেশে রুমে চলে যায়। ভাইয়া ব্যস্ত আছেন? না না, ব্যস্ত নেই, বল কি বলবে। আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওরা বলল তিথি নেই, কোথায় গেছে জানি না। আমি কদিন ধরে ফোন করছি, তিথি ফোন তোলেনি। আসলে আপনি তো জানেন আপনার বন্ধু আকাশের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই নেমন্তন্নের কার্ড দিতে গিয়েছিলাম। যাকে আপনার সাথে দেখা হয়েছে, ভালোই হয়েছে। এই কার্ডটা ধরুন, আর ভাইয়া তিথিকে নিয়ে অবশ্যই আপনি বিয়েতে আসবেন। হ্যাঁ অবশ্যই যাব। বাড়িতে এসে শুভ তিথিকে বলে, আজকে কোথায় গিয়েছিলে? কোথাও যায়নি তো। তোমার ফোন কি হয়েছে? ফোনে পয়সা নেই, তাই ইনকামিং বন্ধ হয়ে গেছে। আজকে নীলা এসেছিল আমাদের বাড়িতে বলেছে তুমি নেই। নীলা কখন এসেছিল? সকাল 11টার সময়। তখন আমি দাদিকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। কদিন ধরে বলছিল বুকে ব্যথা বেড়েছে, চেক আপের জন্য গিয়েছিলাম। বাড়ির দুটো গাড়ি আগেই চলে গেছে, তাই আলাদা করে অটো ভাড়া করতে হয়েছিল। একটা গাড়ি তো আমি নিয়ে গিয়েছিলাম, আর ভাইয়া তো কোম্পানির গাড়িতে যায়, আর একটা গাড়ি তো বাড়িতে ছিল। ওই গাড়িটা চৈতালি ম্যাডাম ওনার বোনকে নিয়ে ওনার বান্ধবীর পার্টিতে গিয়েছিল। ও আচ্ছা, এই ধরো বিয়ের কার্ড। তিথি শুভকে বলে, কার বিয়ের কার্ড? তোমার বান্ধবী নীলার বিয়ে। ও কদিন আগে ফোন করে বলেছিল ওকে দেখতে আসবে। তাহলে বিয়ে ঠিক হয়ে গেছে? কার সাথে বিয়ে হচ্ছে জানো? কার সাথে বিয়ে হচ্ছে? বিয়ের কার্ড পড়ো, তাহলে সব জানতে পারবে। বিয়ের কার্ডে তো আকাশের নাম দেখে তিথি বলে, তার মানে আকাশ ভাইয়া, আপনার বন্ধু আকাশ ভাইয়ার সাথে নীলার বিয়ে হচ্ছে, কিন্তু ওদের তো সেরকম সম্পর্ক ছিল না। ধুর পাগলি, ওদের সম্বন্ধ করে বিয়ে হচ্ছে, ওরা কেউ জানতো না, পরে যেদিন দেখাশোনা হয় সেদিন বুঝতে পেরেছে। আকাশের নীলাকে ভালো লাগতো, নীলাও আকাশকে পছন্দ করত, তাই সমস্যা হয়নি। দুটো পরিবারে পছন্দ আছে, নীলা ও আকাশের পছন্দ আছে, তাহলে অসুবিধা কি? এবার শুধু আমাদের খাবার পালা। তুমি যাবে আমার সাথে, নীলা অনেক করে বলেছে। তারপরের দিন শুভ তিথির কাছে যায় আর তিথিকে বলে, এতে অনেক ভালো ড্রেস আছে, তুমি গুছিয়ে রেখে দেবে। আর এর মধ্যে থেকে এইটা মেরুন কালারের লেহেঙ্গা আছে, ওটা তুমি পরবে। এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে, মনে থাকে যেন তোমার বান্ধবী নীলার বিয়েতে অনেক আসবে, আর তুমি আমার সাথে যাচ্ছ। শুভ কথা মতো তিথি লেহেঙ্গা পরে, খুব সুন্দর তিথিকে দেখতে লাগে। তিথিকে দেখে সুপ্তি বলে, এই তুই এত সেজে কোথায় যাবি? শুভ তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। শুভ সুপ্তিকে বলে, ও আমার সাথে যাবে, ওর বান্ধবী বিয়ে, আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। তা বাড়ির কাজের মেয়েকে নিয়ে যে যেতে হবে কেন? ও যদি বান্ধবীর বিয়েতে যাওয়ার ইচ্ছা থাকে ওর মতো করে যাক, তুমি নিয়ে যাচ্ছ কেন? আর যার সাথে বিয়ে হয়েছে সে আমার বন্ধু আকাশকে চেনো তো? আকাশের সাথে নীলার বিয়ে হচ্ছে। ও তাহলে দুই বন্ধু আলোচনা করেই যাচ্ছ? তিথি চলো, নীলা ফোন করেছিল, কখন যাব জানতে চাইছিল। শুভ তিথিকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। তিথি পিছনের সিটে বসে চাইলে শুভ বলে, সামনের সিটে বসো। তিথি সামনের সিটে বসে শুভ গাড়ি চালকের আসনে বসে। তিথির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর তিথির উদ্দেশ্যে বলে, আমার বউটাকে এত মিষ্টি দেখতে আমি তো কখনো দেখিনি, এবার থেকে আমি বউটাকে রোজ দেখব, ঠিক এই রকম সুন্দর করে সেজে থাকবে। শুভ কথা শুনে তিথি লজ্জা পায়। কিছুক্ষণের মধ্যেই ওরা বিয়ে বাড়ি চলে আসে। তিথিকে দেখে নীলা বলে,
তুই আসবি আমি ভাবতেই পারিনি। আমি যে কত খুশি হয়েছি তোকে কি বলবো। তুই কতটা তুই তো সবটাই শুনেছিস কার সাথে আমার বিয়ে হচ্ছে। হ্যাঁ শুনেছি, আর খুব খুশি হয়েছি। আমার বান্ধবীর কপালটা খুব ভালো। আকাশ ভাইয়া আকাশ ভাইয়া খুব ভালো ছেলে। তুই খুব সুখী হবি রে। হ্যাঁ রে, আমি জানতাম না। সেদিন দেখতে এসে পাত্রের চেয়ারে ওকে দেখে আমার মাথা ঘুরে গেছে। ও আমাকে দেখে অবাক হয়ে গেছে। যাকে উভয়ের পরিবারের মত আছে, আমাদেরও মত আছে, তাই বিয়েটা হচ্ছে। দুজন যখন কথা বলছিল তখন নীলাও তিথির ফ্রেন্ড শফিকুল এসে বলে, হাই তিথি, কেমন আছো? তোমাকে তো খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। মনে আছে তিথি, তুমি আর আমি আগে স্টেজে নাচ করতাম? আজকেও কিন্তু তোমাকে আমার সাথে নাচতে হবে। আমি আর এখন নাচ প্র্যাকটিস করি না, ভুলে গেছি, তাই নাচতে পারবো না। আজকের দিন না বললে শুনবো না, আজ তোমাকে নাচতেই হবে। আমি কখন থেকে নীলাকে বলেছি দিদি কখন আসবে, ও বলছিল তুমি আসবে, তাই আমি আশাবাদী ছিলাম। অনেক দিন পর তোমাকে দেখছি, তাই ছুটিয়ে আজকে আমরা ড্যান্স করব। তিথি কিছু কি বলবে তার আগেই শফিকুলোর হাত ধরে সবাই সেখানে নাচছিল সেখানে নিয়ে যায় আর তিথিকে ধরে নাচতে থাকে। শুভ তখন সেখানে ছিল না। কিছুক্ষণ পর শুভ সেখানে আসে। তিথিকে শফিকুলের সাথে নাচতে দেখে তার মাথা ঘুরে যায়। সে আগে পরে না ভেবে তিথির গালে চড় মারে আর সঙ্গে সঙ্গে তিথিকে সেখান থেকে নিয়ে চলে যায়। দ্রুত গাড়ি চালিয়ে সে সেখান থেকে চলে যায়। আকাশ ডাকতে থাকে কিন্তু শুভ কোনো কথা বলে না। বাড়িতে এসে তিথির চুলের মুঠি ধরে গাড়ি থেকে নামায়, তারপর চিলেকোঠার ঘরে তিথিকে এত জোরে ছুঁড়ে ফেলে যে দেয়ালে ধাক্কা লেগে তিথির কপালটা অনেকটা কেটে যায়। সে দরজায় চাবি দিয়ে নিজের রুমে চলে আসে। এসে যে কাজটা সে কোনোদিন করেনি আর সে তাই করলো। শুভ বাড়িতে কোনো ড্রিঙ্ক করে আসে না। বাড়িতে তার দাদি এসব পছন্দ করে না। কিন্তু সেদিন শুভ রাগ সামলাতে পারলো না। সে বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণে নেশা করলো। এদিকে তিথি দেখে তার কপালটা কেটে গেছে। সে ভালো করে তার কপালের রক্তটা মুছে ব্যান্ডেজ করে নিল। খুব কান্না করতে লাগলো আর বলল, আল্লাহ, এত কষ্ট দেবে বলে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। তুমি কেন আমায় নিয়ে নিচ্ছ না? আমি কি করেছি ওই লোকটার? ও কেন আমাকে এত কষ্ট দেয়? আমি আর বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমাকে মুক্তি দাও। এসব নানান কথা বলতে বলতে তিথি একসময় ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভাঙে তার বুকের উপর ভারী কিছু থাকায়। সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে শুভ। তিথি শুভকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করে কিন্তু শুভ ওঠে না। সে নেশার ঘুরে বলে, তুই কেন করলি এই কাজটা? তুই তো জানিস আমি তোকে ভালোবাসি। ওই ছেলেটার সাথে একদিন তুই ডান্স করেছিলিস, আমার খুব রাগ ধরেছিল সেদিন, তুই আমাকে অপমান করেছিলিস, আর আজকেও তুই তাই করলি। তোকে আমি ছাড়বো না। কথাটা বলে শুভ তিথির ঠোঁটে, গালে, ঘাড়ে, গলায় কামড় দিতে থাকে। তিথির বুকের মাংসপিণ্ড কামড়ে ধরে, তার পেটে খামচে ধরে। তিথি সহ্য করতে পারে না কিন্তু শুভ ছাড়ে না। তিথির শরীর থেকে সমস্ত পোশাক খুলে দেয়। তিথির সাথে শারীরিক সম্পর্ক করে তিথি খুব কষ্ট হয়। চিৎকার করে কাঁদতে পারে না, চিৎকার করলে কেউ জানতে পেরে যাবে। আর শুভর কোনো দোষ নেই, সে তার স্বামী, তার অধিকার আছে। কিন্তু এইভাবে অধিকার আদায় করবে তিথি সেটা ভাবতে পারে না। সে চাইলেই তাকে দিতে পারত। সে তো তাকে ভালোবাসে, কেন বারবার তাকে আঘাত করে? প্রায় 2 ঘন্টা পর শুভ শান্ত হয়। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলে, আর কোনোদিনও যদি ওই ছেলেটার সাথে তোকে কথা বলতে দেখি, সেদিন হবে তোর জীবনের লাস্ট দিন। কথাটা মনে থাকে যেন। শুভ চলে যায়। তিথি কান্না করতে থাকে। সকালবেলা তিথি উঠতে পারে না। তার গা হাতে প্রচুর ব্যথা, কামড়ের জায়গাগুলো জ্বালা করছে। তার জ্বর এসেছে। চৈতালি বেগম 1 বালতি পানি নিয়ে তিথির গায়ে ঢেলে দেয় আর ঝাঁঝালো স্বরে বলে, বড়লোকের বেটি এখনো ঘুম ভাঙে না। কালকে বান্ধবীর বিয়ে খেয়েছে তো বলে ঘুম ভাঙছে না। এই সংসারে কাজগুলো কে করবে?
গায়ে ঠান্ডা পানি পড়ায় তিথি চমকে যায়। তারপর চৈতালি বেগমের কথাগুলো শুনে সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। সে তাড়াতাড়ি উঠতে চায়, কিন্তু সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায়। তার মাথা ভারী হয়ে আছে, প্রচুর ব্যথা, কিন্তু তবুও তার শুয়ে থাকলে হবে না। তাই আস্তে আস্তে সে ফ্রেশ হয়ে নিচে যায়, কাজ করে শ্বশুরের সেবা করে। সেদিন শুভ একটু বেলা করে উঠেছে। সে দিদিকে দেখতে পায় না খাবার টেবিলে। তার মাকে বলে, মা, তোমাদের কাজের মেয়েটা কোথায়? শুভ্র এরকম ব্যবহারে মনিকা বেগম কষ্ট পায়। সে বলে, আমি জানি না, বোধহয় তোর বাবার রুমে আছে। আসলে সেদিন চৈতালি বেগমের ব্যবহারে মনিকা বেগম খুব কষ্ট পেয়েছিল। তার স্বামী নিয়ে এসব কথাবার্তা তার পছন্দ হয়নি। আর এদিকে তিথি মন দিয়ে স্বামীর সেবা করছে, তাই কিছুটা হলেও মনিকা বেগম ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সেটা প্রকাশ করতে চায় না। শুভ বাবা রুমে এসে দেখে তিথি তার বাবাকে খাওয়াচ্ছে। শুভ তিথির রুমের দিকে তাকায়, দেখে মুখটা শুকনো হয়ে গেছে। শুভ বলে, কাজ শেষ হলে আমার রুমে আসবে, কথা আছে তোমার সাথে। শুভর কথায় তিথি কোনো উত্তর দেয় না। সে চুপচাপ তার শ্বশুরকে খাওয়াতে থাকে। সব কিছু কাজ হয়ে গেলে তিথি দাদিমার রুমে যায় আর গিয়ে দাদিমার বিছানায় শুয়ে পড়ে। তিথিকে এভাবে শুয়ে পড়তে দেখে দাদিমা গায়ে হাত দেয় আর সাথে সাথে চমকে ওঠে। শাহানারা বেগম বলে, হেই, তোর গায়ে এত গরম কেন? জ্বর এসেছে? আর তুই কোনো ওষুধ না খেয়ে সকাল থেকে কাজ করে যাচ্ছিস, আর তোর ছাড়া গায়ে কি হয়েছে? দাদির কথা শুনে তিথি তখন শুভর অত্যাচারগুলো কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করে। দাদি জিজ্ঞেস করে, কই দেখি তোর সারা শরীরে কিসের দাগ? কিছু হয়নি দাদি, পড়ে গিয়ে কপালে একটু কেটে গেছে। ঠিক আছে, কপাল কেটেছে, কিন্তু গালে গলায় সারা শরীরে কামড়ের দাগ দেখতে পাচ্ছি। তার মানে শুভতর রুমে ছিল? তোকে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। তুই একটু আমার রুমে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। দাদি, আপনি কোথাও যাবেন না, বাড়ির সবাই জেনে যাবে। আপনি জানেন তো আমায় কেন দেখতে পারে না। আমি সব হারিয়ে এই আশ্রয়টুকু পেয়েছি, আমি এটা হারাতে চাই না। তোর ভয় নেই, তোর কিছু হবে না। তুই নিশ্চিন্তে আমার ঘরে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেছে শাহানারা বেগম। শুভ রুমে যায়। শুভ তখন ফোনে গেম খেলছিল। শাহানারা বেগম রুমে ঢুকে শুভকে এলো পাথরে চড় মারতে থাকে। দাদিমার আকস্মিকী আক্রমণ বুঝতে পারে না। শুভ বলে, দাদি, কি হলো? তুমি আমায় মারছো কেন এভাবে? শুভর কথা শুনে তার দাদিরা শাহানারা বেগম বলল, জানোয়ার, তোর লজ্জা করলো না ওরকম একটা নিরীহ মেয়েকে অত্যাচার করতে? তুই স্বামী হয়েছিস, স্বামীর অধিকার দেখাতে এসেছিস। তুই একটা জানোয়ার, পশুর চেয়েও অধম। তুই এভাবে অত্যাচার করলি? এটাকে ভালোবাসা বলে? তুই তো একদিন আমাকে বলেছিলিস তুই তিথিকে খুব ভালোবাসিস, কিন্তু এটা তো ভালোবাসা নয়। ভালোবাসলে কেউ এভাবে কষ্ট দেয়? তুই যেটা করেছিস সেটা কাপুরুষের মতন আচরণ করেছিস। স্বামীর আদর যে মেয়ে পাবে, সে মেয়ে যে কত সুখী হবে। কিন্তু এই তিথির কপালটা খারাপ, সে স্বামীর ভালোবাসা পেল না, শুধু স্বামীর অত্যাচার পেল। আমি আর অপেক্ষা করব না, তিথিকে এখান থেকে আমি চলে যেতে বলবো। দরকার নেই সংসার করার। যে স্বামীর ভালোবাসা নেই, শুধু আসে কামনা, সে আর যাই হোক কখনো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। পরিবারের এত লোক অত্যাচার করে, নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, তারপরও তুইও অত্যাচার করছিস। তুই বংশের কুলাঙ্গার। মেয়েটার এত জ্বর উঠতে পারে নাই, তার উপর সকাল থেকে বাড়ির সব কাজ করছে, শেষ পর্যন্ত আর না পেরে আমার রুমে গিয়ে শুয়ে পড়েছে। আর আমি তার গায়ে কামড়ের দাগ দেখে তো অবাক হয়ে গেলাম। কোনো স্বামী তাকে এভাবে অত্যাচার করে আমার জানা নেই। স্বামীর আদরে মেয়েরা কেঁপে উঠবে, আবার স্বামীর আদর পাবার জন্য মেয়েরা ছটপট করবে। আর তুই কি করেছিস?
দাদিমার কথা শুনে শুভ বুঝতে পারে সে লজ্জা পায়, তারপর মাথা হেট করে বলে, সরি দাদি, আমি মাথা ঠিক রাখতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আমি তিথিকে ওই ছেলেটার সাথে দেখলে সহ্য করতে পারি না, আর আমি যেটা পছন্দ করি না তিথি সেটা করেছে। এর আগে তিথি ওই ছেলেটার কারণেই আমাকে চর মেরেছিল। কালকে আকাশের বিয়েতে একই ঘটনা ঘটিয়েছে, তাই মাথায় রাগ উঠে গিয়েছিল। আমি তিথিকে ডেকেছিলাম আমার রুমে, কিছু মেডিসিনের মলম দেবে বলে ও আমার কাছে আসেনি। তার মানে ও তোমার রুমে আছে? ঠিক আছে, আমি যাচ্ছি। শুধু যাচ্ছি নয়, আজকে তিথি সংসারের কোনো কাজ করবে না, এই কথাটা তুই তোর ভাবিকে বলে দিবি। আর তুই অফিসে যাবি না, আমার রুমে গিয়ে তিথির পাশে থাকবি। ও কখন কি লাগবে সব খেয়াল রাখবি। শুভ দাদির রুমে এসে তিথিকে দেখে খুব কষ্ট হয় আর মনে মনে আফসোস করে বলে, সরি তিথি, কালকে তোমার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি। শুভ তিথিকে মেডিসিন খাইয়ে দেয়, তার ক্ষতস্থানে মলম দিয়ে দেয়। জ্বর কমছিল না, তারপর জলপট্টি দিয়ে দেয়। অনেকক্ষণ তিথিকে দেখতে না পেয়ে চৈতালি বেগম বলে, মা, তিথি কোথায়? আমি জানি না, আমি ওকে অনেকক্ষণ দেখতে পাইনি। কোথায় যাবে? নিশ্চয় রুমে গিয়ে শুয়ে আছে, ফাঁকিবাজি মেয়ে একটা কোথাকার। আজকে যদি ও রুমে আমি পাই ওকে, আজই কবর দেব। আমার বোনের কিছু ড্রেস ছিল, ওইগুলো ইস্ত্রি করে গুছিয়ে আলমারিতে রাখার কথা ছিল, কিন্তু ম্যাডামকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। চৈতালি বেগম চিলেকোঠায় গিয়ে তিথিকে খুঁজে পায় না। নিচে এসে সে শাশুড়ি মাকে বলে, মা, ওই মেয়েটা কিন্তু নিচে রুমে নেই, দেখুন। টাকা পয়সা চুরি করে চলে গেল না তো আবার? মনিকা বেগম চৈতালি বেগমের প্রশ্নে কোনো উত্তর দেয় না। আপু, শুভ কোথায়? ও কি অফিসে চলে গেছে? আমি তো অফিসে যেতে দেখিনি, তুইও রুমে যা, ও মনে হচ্ছে রুমে আছে। সুপ্তি শুভর রুমে গিয়ে শুভকে দেখতে পায় না। নিচে এসে তার আপুকে উদ্দেশ্য করে বলে, কাল যে তোর দেওয়ার ওই মেয়েটাকে নিয়ে বিয়ে বাড়ি গেল, কালকে রাতে বাড়ি ফিরে এসেছিল। সুপ্তির কথা শুনে চৈতালি বেগম রেগে যায় আর বলে, কি উল্টোপাল্টা কথা বলছিস? ও কাল রাতে বাড়ি ফিরে এসেছে, আজকে সকালে তিথি কাজ করলো, তারপর কোথাও দেখতে পাইনি। শুভ মনে হচ্ছে অফিসে চলে গেছে। কি জানি বাবা, তোদের বাড়ির ব্যাপারে আমি ঠিক বুঝতে পারি না। বাড়ির কাজের মেয়েকে নিয়ে এত মাতামাতি কেন? ওকে নিয়ে কেন বিয়ে বাড়িতে যেতে হবে? বন্ধুর বিয়েতে তো কি হয়েছে, মেয়েটাকে ছেড়ে দিতে পারতো না? তা না করে সাথে আবার নিয়ে গেল। আজব সব। সারাদিন শুভ তার দাদির রুমে ছিল। তিথি মন দিয়ে সেবা করলো। রাতের দিকে একটু সুস্থ হলেন দাদিমা শুভকে বলে, অনেক কষ্ট করেছিস, মন দিয়ে সেবা করেছিস, এবার নিজের রুমে গিয়ে শুয়ে পড়। তিথি অনেকটা ভালো। দাদি, আজকে আমি এখানে থাকি। ও, কালকের পর থেকে বউকে কাছে পাওয়ার জন্য নেশা বেড়ে গেছে। এখন এসব হচ্ছে না, আগে বড় অনুষ্ঠান হবে, সমাজের সামনে ওকে স্বীকৃতি দিতে হবে, তবে সারা জীবনের জন্য বউকে কাছে পাবি। আজও আমার রুমেই থাকবে, তুই তোর রুমে গিয়ে শুয়ে পড়। তোর সুপ্তি রানী তোকে খুঁজছে, না পেয়ে পাগলের মতন হয়ে গেছে। তুই কাল সকালে ওর সাথে দেখা করবি। দাদির কথা শুনে তিথি হাসতে থাকে। শুভ চলে যায়। দাদিকে উদ্দেশ্য করে তিথি বলে, দাদি, ও আজকে অফিস যায়নি? না, আমি ওকে অফিসে যেতে দেইনি। সারাদিন তোর সেবা করেছে, তোকে অনেক ভালোবাসে জানিস, কিন্তু কেন যে তোর উপর রাগ করে আমি বুঝতে পারি না। আমার নাতিটা খারাপ নয় বুঝলি, ও তোকে খুবই ভালোবাসে। তুই ওর কাছে নেশার মতন, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোরা খুব সুখী হবি রে। আমি থাকি আর নাই বা থাকি, দেখবি আমার ভবিষ্যৎবাণী একদিন ফলে যাবে। সেদিনের ঘটনার পর থেকে শুভ তিথিকে কখনো কিছু বলে না। তিথি শুভর সাথে কথা বলে না। এইভাবে কেটে গেল একটা মাস। হঠাৎ শুভ কোম্পানি থেকে শুভকে 15 দিনের জন্য কানাডা পাঠায়। শুভ কানাডা যাওয়ার আগে তিথির কাছে যায় আর তিথিকে বলে, আমার কোম্পানি কাজের জন্য আমি 15 দিনের জন্য কানাডা যাচ্ছি, তুমি সাবধানে থাকবে।
আর যদি কিছু অসুবিধা হয় দাদিকে বলবে, আর প্রয়োজন ছাড়া ওই সুপ্তি বা ভাবির সাথে তুমি কথা বলবে না, কেমন? হুম। আর খামের ভেতর 5,000 টাকা আছে, টাকাটা রেখে দাও, যদি কিছু দরকার পড়ে কাজে লাগাবে। এখন আমি আসছি। কথাটা বলে তিথির কপালে চুম্বন করে। চুম্বনে তিথি কেঁপে ওঠে, শুভর পিছনে না তাকিয়ে চলে যায়। তিথি বুঝতে পারে না এটা কিসের অনুভূতি। সেদিনও তো এইভাবে কিস করেছিল, কিন্তু সেই ভালোবাসা, সেই আদরের মধ্যে যন্ত্রণা ছিল। আজকে তো সে যন্ত্রণা ফিল হচ্ছে না। আজকে যেন ওকে কাছে পাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছে। কিছুদিন পর তিথি রান্নাঘরে মাথা ঘুরে পড়ে যায়। মনিকা বেগম ছুটে আসে, তিথিকে বলে, কি হলো, তুমি এইভাবে মাথা ঘুরে পড়ে গেলে কেন? আমি বুঝতে পারছি না আমি কি করে পড়ে গেলাম। দাঁড়া, কয়েকদিন ধরে দেখছি তোর শরীর ভালো নেই। সেদিন খেতে এসে উঠে বমি করলি। মনে হচ্ছে সময় না খেয়ে তোর এই অবস্থা। তোকে অনেক কাজ করতে হয় তো তাই নিজের প্রতি কোনো খেয়াল রাখিসনি। আমি ডাক্তারকে ফোন করছি, তুই একটু দাদির রুমে গিয়ে রেস্ট নে। শাশুড়ি কোথায়? চৈতালি বেগম বলল। ওর কিছু হয়নি, ওসব নাটক। কাজ করবে না সেজন্য সবসময় অজুহাত খোঁজে। বৌমা মনিকা বেগম কিছু বলল না। সে ডাক্তারকে ফোন করলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে তিথিকে চেক আপ করে আর বলে, ভাবি এই মেয়েটাকে। মনিকা বেগম কিছু উত্তর দেওয়ার আগেই চৈতালি বেগম বলে, কে আর হবে, আমাদের বাড়ির কাছের মেয়ে। আমাদের আমাদের দাদির দয়ার শরীর তো, তাই গ্রাম থেকে এই অনাথ মেয়েটাকে নিয়ে এসছে। দেখুন মেয়েটা প্রেগনেন্ট। ওনার বাড়ির খবর দিন, মেয়েটার শরীর খুব দুর্বল, সময় করে খান আর খুব চিন্তা করে ওর দিকে একটু খেয়াল রাখবেন। এখন আসছি। চৈতালি বেগম তিথিকে বলে, এই পোড়ামুখী, তুই কার সাথে মেলামেশা করেছিস? বাজারের মেয়ে ছেলে একটা কোথাকার। যা দূর হয়ে যা আমাদের বাড়ি থেকে। এই বাড়িতে থাকবি না। নষ্টা মেয়ে, আমাদের বাড়িতে কোনো জায়গা নেই। তুই একটা বেশ্যা। কথাটা বলে চৈতালি বেগম ও শক্তি দুজনে মিলে তিথিকে বাড়ি থেকে বের করে দেয়। মনিকা বেগমের অনেক কিছু বলার ছিল, কিন্তু তার সংসারে কোনো হাত নেই, তাই সে নীরব দর্শক হয়ে রইল। আর শাহনারা বেগম সে সময় বাপের বাড়িতে গিয়েছিল, সে এ বিষয়ে কিছু জানতো না। তিথির অনেক কিছু বলার ছিল, কিন্তু চৈতালি বেগম কোনো কথা শুনল না, বাড়ি থেকে তাড়িয়ে দিল। তিথি কি করবে ভেবে পেল না। তার কাছে শুভর দেওয়া 5,000 টাকা ছিল। সেই টাকা নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার মনে একটাই ছিল, সে মা হতে চলেছে, আর এই বাচ্চাটা শুভর বাচ্চা। সেটা যেভাবেই হোক সে পৃথিবীতে বাচ্চাটাকে আনবেই। তিথিকে দেখে তার মামি মমনি বেগম খুব রেগে যায় আর বলে, এই তুই কি করতে এই বাড়িতে এসেছিস? এত ঘটনা ঘটার পর তুই এই বাড়িতে এসেছিস, তোর লজ্জা করলো না? বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। তিথির মায়ের বলার কিছু ছিল না। তার মা কিছু বলছে না দেখে তিথি সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে এসে শুভ মায়ের মুখ থেকে সব কথা শুনে সে চৈতালি বেগম আর শক্তিকে অপমান করে আর বলে, তোমরা যেটা করেছো তিথির সাথে ঠিক কাজ করনি। সুপ্তি, আমি বিবাহিত, তাই আমাকে বিয়ে করার কথা ভুলে যাও। তিথি আমার বিবাহিত স্ত্রী, আর তিথির পেটে যে সন্তান ওটা আমার সন্তান। ও চিলেকোঠার ঘরে থাকলে আমি যেতাম ওর কাছে, তাই এটা অবৈধ সন্তান নয়। দয়া করে তোমরা এই বিষয়ে কথা বলবে না। এরকম একটা বাজারে মেয়েকে তুমি তোমার স্ত্রী বলছো? ও বাজারে মেয়ে নয়, একটা পবিত্র মেয়ে। আর ওর বিষয়ে একটা কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি তো একদিন বলেছিলে। কথাটা শেষ করতে দিল না, তার আগেই শুভ চিৎকার করে বলল, চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। চৈতালি বেগম আশা করেছিল শুভর সাথে তার বোনের বিয়ে দেবে, কিন্তু সেটা যখন সম্ভব নয়, চৈতালি বেগম তার স্বামীকে বলল, সাইমন, আমরা এই বাড়িতে থাকবো না। এমনিতে তোমাদের কোম্পানি নিলামে উঠেছিল। আমার বাবা টাকা দিয়ে কোম্পানি বাঁচিয়েছে। এই কোম্পানি সবটাই আমার নামে। তাই তুমি আমাদের সাথে চলো। আর তোমার অসুস্থ বাবার পিছনে কত টাকা খরচ করবে? বুড়ো কতদিন বিছানায় পড়ে আছে, মরবার নাম করছে না। চৈতালি, তোমার মুখের ভাষা ঠিক করো। তুমি যার সম্বন্ধে বলছো সে তোমার শ্বশুর। শ্বশুর মাই ফুট। কথাটা বলে চৈতালি বেগম তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায়।
তিথিকে না পেয়ে শুভ খুব ভেঙে পড়ে। সে নেশা করতে থাকে। নাতির অতপতন সহ্য করতে পারে না শাহানারা বেগম। এমনিতেই হার্টের রোগী ছিলেন। কিছুদিন পর তিনি মারা যান। তার কিছুদিন পর দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার বাবা মারা যায়। শুভর মা খুব ভেঙে পড়ে। তারপর সে ছেলেকে উদ্দেশ্য করে বলে, শুভ, একে একে সবাই চলে যাচ্ছে, এবার আমার পালা। তুই যদি এরকম অনিয়ম করিস আমি কিন্তু আর বাঁচব না। তুই এবার শক্ত হ বাবা, আবার অফিসে যাওয়া শুরু কর। তিথি যদি তোর ভাগ্যে থাকে তবে সে আবার তোর কাছেই ফিরে আসবে। মায়ের মুখের দিকে তাকিয়ে তিথি ফিরে আসার অপেক্ষায় শুভ কিছুটা পরিবর্তন করে নেয়, আবার চাকরিতে যোগ দেয়। দেখতে দেখতে 5 বছর হয়ে যায়। এক বন্ধুর ছেলের জন্মদিনের পার্টিতে শুভ যায়, আর একটা ছোট্ট 5 বছরের মেয়ে সেখানে কতগুলো বাচ্চার সাথে খেলা করছিল। মেয়েটাকে দেখে শুভর ভালো লাগে। সে মেয়েটাকে কোলে তুলে আদর করতে থাকে আর জিজ্ঞেস করে, বাবু তোমার নাম কি? আমার নাম পিউ। তুমি কিসে পড়ো? মা জানে। পিওর কথা শুনে উপস্থিত সকলে হাসতে থাকে। সেখানে উপস্থিত শুভর কলিগের স্ত্রী বলে, আসলে এই বাচ্চাটা খুব সুন্দর, ওকে সকলেই আদর করে। ওর মা আমাদের যে নার্সারি স্কুল আছে ওখানে বাচ্চাদের পড়ায়। ওর মা বাচ্চাদের দায়িত্ব সহকারে পড়ায়। প্রত্যেক বাবা মা ওর মাকে পছন্দ করে। এই পাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকে। ওনার স্বামীকে কখনো দেখিনি। আমার এক পরিচিত আত্মীয়র সুপারিশে আমি ওকে কাজটা দিই। আর যখন কথা বলছিল ঠিক তখন তিথি আসে। আর তিথিকে দেখে পিউ শুভর কোল থেকে নেমে আর মা বলে তিথির কাছে ছুটে যায়। শুভ তিথিকে চিনতে পারে, তিথিও চিনতে পারে। তিথি কিছু না বলে পিউকে কোলে নিয়ে সেখান থেকে যেতে চাইলে শুভ এসে তিথিকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে তিথি? আর এটা আমার মেয়ে। আমি তোমায় কত খুঁজেছি জানো? আমি তো তোমায় বলেছিলাম যদি তোমার কিছু অসুবিধা তুমি আমাকে ফোন করবে। তুমি আমায় কখনো ফোন করোনি। তোমার এত অভিমান। আমি বাড়ি ফিরে সব শুনেছি। তুই জানো তোমার ঘটনার জন্য দাদি মারা গেছে। তার কিছুদিন পর বাবা মারা গেছে। ভাবি ভাইয়াকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। মা এখনও তোমার অপেক্ষায় বসে আছে। তুমি আর অভিমান করে থেকো না তিথি। আমি ভুল করেছি। আমি মানছি তোমার উপর আমি অত্যাচার করতাম, কিন্তু বিশ্বাস করো তোমাকে ভালো শুধু আমি বাসি। তুমি আমার নেশা তিথি। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি চলো, আজকে এই মুহূর্তে তুমি আমার সাথে যাবে। শুভর কথা শুনে তিথি চোখের জল ধরে রাখতে পারলো না। সে কাঁদতে থাকে। মাকে কাঁদতে দেখে তার মেয়ে ছোট পিউ বলে, মা তুমি কাঁদছো কেন? আর এই লোকটা কে মা? তোমায় কী সব বলছে? আমি লোকটাকে বকবো মা, তুমি আর কেতো না। মেয়ের কথা শুনে তিথি মেয়েকে বলে, ছি মা, লোক বলতে নেই, ও তোমার বাবা। বাবা বলতেই পিউ মায়ের কোল থেকে নেমে শুভর কাছে ছুটে আসে আর গলা জড়িয়ে ধরে শুভর গালে চুমো খেয়ে পিউ শুভকে বলে, তুমি আমার বাবা। তুমি কোথায় ছিলে এতদিন বাবা? তুমি জানো মা প্রতিদিন তোমার জন্য কাঁদে। মা বলে তুমি নাকি বিদেশে চাকরি করতে গেছো, তুমি ফিরে আসবে। জানো বাবা, আমাদের ক্লাসের সবার মা বাবা আছে, শুধু আমার ছিল না। আমিও সবাইকে বলবো আমার বাবা আছে। আমার বাবা এসেছে, আর বাবা আমাকে কত আদর করে। তুমি আর কখনো আমাদের ছেড়ে যাবে না তো বাবা? মেয়ের কথা শুনে শুভ নিজেকে ধরে রাখতে পারলো না। সে মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বলে, না মা, কোথাও আমি যাব না তোমাদের ছেড়ে। তুই তো আমার কলিজা, আর তোর মাও তো আমার নেশা। ওটা না থাকলে আমি যে পাগল হয়ে যাব। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলে, ওই ঘটনার পর তুমি কোথায় ছিলে তিথি? ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি মামার বাড়ি গিয়েছিলাম, ওরাও আমাকে তাড়িয়ে দিল। তারপর আমি পাগলের মতো কি করব ভেবে পাচ্ছিলাম না। ঠিক সেই সময় দাদির ফোন আসে। দাদি সমস্ত ঘটনা শুনে আমাকে তার এক বান্ধবীর ঠিকানা দেয়। জায়গাটা বহরমপুরের কাছে। ওর ছেলেরা কর্মসূত্রে বাইরে থাকতো, মহিলা একাই থাকতো। দাদি তাকে সব কিছু বলে দিয়েছে আগে থেকে, তাই আমার অসুবিধা হয়নি। আমি ওখানে থাকলে খবর পেয়েছিলাম দাদি মারা গেছে। দাদি ভেবেছিল আপনি আসার পর আর আমার বাচ্চা হওয়ার পর আমাকে অনুষ্ঠান করে ঘরে তুলবে, কিন্তু দাদি মারা যায়। তার কিছুদিন পর বাবা মারা যায়। তারপর আমার মেয়ে হয়। আমি ওখানে ভালোই ছিলাম, কিন্তু দাদির সেই বান্ধবী অসুস্থ হয়ে পড়লে
ওর ছেলেরা বাড়িটা বিক্রি করে ওনাকে নিয়ে বিদেশ চলে যায়। ওই মহিলার বড় ছেলে আমাকে খুব ভালোবাসতো। এই ম্যাডামের পরিচিত। ওই মহিলার বড় ছেলে আমাকে খুব ভালোবাসতো, এই ম্যাডামের পরিচিত। তারপর সেই চাচাই এই ম্যাডামকে বলে আমাকে এখানে কাজের তারপর সেই চাচাই এই ম্যাডামকে বলে আমার এখানে কাজের ব্যবস্থা করে দেয়। তারপর থেকে আমি পিউকে নিয়ে এখানেই থাকি, একটা নার্সারি স্কুলে পড়াই আর একটা বাড়ি ভাড়া করে থাকি। মামের সংসার চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? আমাকে দেখে বুঝতে পারছো না আমি কেমন আছি? তারপর শুভ অনেক বুঝিয়ে তিথি আর পিউকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মনিকা বেগম নাতনিকে পেয়ে খুব খুশি হয় আর তিথিকে বলে, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমার এই চোখের মণিটাকে তুই আমাকে দে। আমি তো ভেবেছিলাম বাঁচবো না, কিন্তু আমার খুব বাঁচতে ইচ্ছা করছে, শুধু আমার দিদি ভাইয়ের জন্য। আমি এখন অনেক দিন বাঁচবো। দাদিকে পেয়ে পিউ খুশি আর ধরে না। সে এতদিন কাউকে পায়নি, শুধু মাকে দেখেছে। এখন বাবাকে পেয়েছে, আবার দাদিকে পেয়েছে। রাতের বেলায় পিউ বায়না করে সে দাদির কাছে শোবে। তিথি তার পরিচিত জায়গা চিলেকোঠার ঘরে শুতে গেলে শুভ তিথিকে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমার যেটার রুম আমি সেখানেই যাচ্ছি। পিউ মায়ের ঘরে শোবে, আমি আমার রুমে চলে যাচ্ছি। আর আমার রুমে কে শোবে? আমি কি জানি। শুভ তিথিকে কোলে তুলে নেয়। তিথি হাত পা ছুটতে থাকে। শুভ বলে, সেদিন আমি তোমার সাথে ঠিক ব্যবহার করিনি, তবে আজকে যদি আমায় আদর করতে দাও, আজকে আমার আদরে তুমি কষ্ট পাবে না। তুমি যেভাবে চাইবে আমি সেইভাবে আদর করব। লক্ষ্মী সোনা আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। পিউ তো বড় হয়ে গেছে, ওর একটা ভাইয়ের দরকার, আমাদের বংশধর। তুমি যদি এরকম করো আমি বংশধর আনবো কী করে তুমি দেখলে না? পিউকে পেয়ে মা কত খুশি, এবার নাতি পেয়ে মা আরও খুশি হবে। প্লিজ তিথি আর অভিমান করো না, তুমি তো আমার নেশা। আই লাভ ইউ। শুভর কথা শুনে তিথি হাসে আর শুভর গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে তিথি বলে, সরি, সেদিন তোমাকে চড় মারা আমার উচিত হয়নি। আসলে আমি তখন ছোট ছিলাম, ভালো মন্দ কিছু বুঝতে পারতাম না। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণরূপে বদলে যাই। আমি তোমাকে অনেকবার সরি বলতে চেয়েছি, কিন্তু তুমি আমার প্রতি এত রেগেছিলে, তাই আমার সাহস হয়নি। ও এতদিন পর ক্ষমা চাইছো? ক্ষমা করতে পারি যদি আদর করতে দাও। শুভর এই আবেদন তিথি না সাড়া না দিয়ে পারে না। তবে এবারে শুভর আদরের যন্ত্রণা ছিল না, অনেক ভালো লাগা ছিল। আর তিথি চোখ বুজে সেটা অনুভব করে। দীর্ঘ অপেক্ষার অবসান হয়। এবার দুজনের সম্মতিতে ওরা সঙ্গমে লিপ্ত হয়।